দেখবি তুই? আরশ তখন পেছন থেকে এসে টেনে ধরল নাজমিন বেগমকে। মাথা গরম হয়ে থাকা নাজমিন বেগমকে টেনে হিচড়ে নিয়ে এলো আরশ। রোহিণী বেগম সবাই চলে যেতে এসে পায়ের হাই হিলে শক্ত খোড়া দিয়ে নুসরাত আর ইরহামের পিঠে দুটো বসালেন। কটমটিয়ে উঠে ভৎসনা করলেন, বেয়াকুফের দল, বাড়িতে যাওয়ার পর আজ হবে তোমাদের। চোখ রাঙিয়ে দুজনকে দেখে রোহিণী বেগম বেরিয়ে গেলেন। নুসরাত শ্বাস ফেলতে যাবে, আবারও দরজা খুলে কেউ একজন ভেতরে প্রবেশ করলো। ভেতরে শ্বাস ভেতরে চেপে যেতেই আহানকে কেউ ধাক্কা মেরে ভেতরে প্রায় ফেলে দিয়ে গেল। নুসরাত ভ্রু উঁচাতে আহান ভ্যা ভ্যা করে কেঁদে উঠে বলে, আম্মু আমার ওনার খাটা জুতা দিয়ে পিটিয়েছে সবার সামনে। নুসরাত ঠোঁট চোখা করে এগিয়ে গেল। তার নিজেরও জুতো বাড়ি খেয়ে পিঠ জ্বালা হচ্ছে। আহানকে নিজের বাহু ডোরে আগলে নিতে নিতে মুখ দিয়ে উচ্চারণ করলো, ওলে আমার বাবুটা, ওলে লে লে রে। 2 মিনিট পর তাদের দুঃখের অন্তিম হলো। আহান নিজের কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে যেতেই ইসরাত ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, সেম কাপড় কোথায় পেলি তুই? প্রশ্ন ছুড়ে দিয়ে ইসরাত প্রশ্নাত্মক ভঙ্গিতে 2 নমুনার দিকে চেয়ে রইল। কিছুক্ষণ আগের কথা, সে তখন ব্রাইড এন্ট্রির জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ আগমন ঘটে নুসরাত, আহান, ইরহামের। আহানের গায়ে তখন সেম তার কাপড়ের মতো কাপড়। অবাক হয়ে উঠে দাঁড়াতেই নুসরাত হইচই বাঁধিয়ে দিল। ইসরাতকে বাহবা দিয়ে বলল, তোকে বলার আগেই দেখি তুই দাঁড়িয়ে পড়েছিস। ইশরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে এনে দাঁড় করালো আহানের সান্নিধ্যে। ইশরাতকে মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকতে বলে নিজে তীক্ষ্ণ দৃষ্টি বোলালো দুজনার উপর নিচ। ইরহামের পানে নিজে নেত্র নিবিষ্ট করে ঠোঁটে তর্জনী আঙ্গুল স্থির করলো। মাথা উপর নিচ নাড়িয়ে বলে উঠল, উচ্চতা ঠিকই আছে দুজনের, দেখতেও একই রকম ফর্সা। আহান সামান্য একটু সরি টু সে কিন্তু একটু বেশি মোটু, আর ইসরাত এভারেজ। ইরহাম নিজেও সহমত পোষণ করে ইশরাতের উদ্দেশ্যে বলল, আপু তোমার হাত সামনে নিয়ে আসো। মেলি হাত দুটো কোনো প্রশ্ন ছাড়াই সামনে চলে আসলো। ইরহাম আহানকে বলতে সে নিজেও হাতে গিয়ে আনলো দুজনার নেত্রের সামনে। নুসরাত দুঃখী সুরে বলে উঠল, এই আহিন্নার হাত তো হাতের আঙুল থেকে শুরু করে নখ পর্যন্ত ইসরাতের মতো। এরা ভাই বোন না হয়ে আমি আর ও ভাই বোন হলাম, বোন বোন হলাম কেন? ততক্ষণে আহানের মাথায় নকল চুল লাগিয়ে মাথায় বড়সড় ওড়না দিয়ে ঘোমটা টানা হয়ে গেছে। সৌরভী আর মমর গলার আওয়াজ বাহির হতে পেতেই নুসরাত ইশরাতকে ওয়াশরুমের ভেতর ঠেলে ঢুকিয়ে দিল। ওদের প্রবেশ করতে দেখে স্বাভাবিক ভঙ্গিতে ওদের সামনে নুসরাত ইরহাম দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু দুজনার একজনের কাছেও লাগলো না স্বাভাবিক হাসি। সন্দেহজনক কিছু আশেপাশে না দেখে পেছনে গিয়ে চেপে ধরলো তারা কনেরূপী আহানকে। নুসরাত আহানের হাত চেপে ধরে হাঁটা ধরল। তার নিজের কাছে ঠেকলো তার হাতের থেকে আহানের হাত মোলায়েম। ভালোই হয়েছে, কেউ আহানকে সন্দেহ করবে না। কিন্তু নুসরাত সবাইকে বোকা বানাতে পারলেও জাইনকে বোকা বানাতে পারল না। সে প্রথম থেকে সন্দেহ করতে লাগলো। শেষ মুহূর্তে একবার কবুল বলে এসে চেপে ধরল আহানকে। আহান তো ভয়ে প্রথমে ওখানে যেতেই চাইছিল না, কিন্তু নুসরাতের ভরসায় সে ওখানে গিয়েছে। সবার চোখে ধুলো দিয়ে ইরহাম মাইকের লাইন টেনে এনেছিল রেস্টরুমে। যখন কবুল বলার সময় আসবে তখন যেন ইশরাত মাইকে কবুল বলে। আহানের হাতে এমনি লাইন বিশিষ্ট মাইক্রোফোন তারা ধরিয়ে দিয়েছিল যাতে কোনো সন্দেহ না হয়। আর সন্দেহ হবে কেন? গত 15 দিন যাবৎ এই প্ল্যান করেছে তারা দুজন মিলে। শেষ মুহূর্তে মেয়ে হিসেবে অ্যাড করেছে আহানকে। আর ইশরাতকে এসব কাণ্ড ঘটানোর আগেই মাত্র জানিয়েছে। ইশরাত অনেকবার না করতে গিয়ে থেমে গিয়েছিল, কারণ এই দুজনের প্রতি সে অনেক দুর্বল। মার্বেলের মতো নিষ্পাপ চোখ দুটো দিয়ে তাকে যে এরা ম্যানিপুলেট করেছে তা বেচারি বুঝলই না। কোনোভাবে প্ল্যান ভেস্তে গেলে তার বিপরীতে প্ল্যান এ বি সি ডি রেডি রেখেছিল। শুধুমাত্র জাইনের জন্য পুরো প্ল্যান বিগড়ে গেল। তবুও যতটুকু মজা পেয়েছে ততটুকুই অনেক বেশি। কিন্তু এবার যে পিঠে পড়বে তাও দারুণ মজা হবে। ইশরাত কবুল বলার পর মাইক অফ করা হয়নি, তাই বাইরে কি হচ্ছে তার সব ধ্বনিতে ফিরে এসেছে এই রুমে। আতঙ্কিত চোখ মুখ নিয়ে ওদের পানে ফিরে চাইতে দুটো তার কানে হেডফোন লাগিয়ে দিল। বলল, নো টেনশন, জাস্ট চিল ব্রো। ইশরাত কিছু বলতে নিবি ইরহাম তার কোমর টেনে ধরে নিজের সাথে হেলে দুলে পা মিলাতে বাধ্য করলো। এমনকি নুসরাত ইরহামের কানে হাই ভলিউম ব্যবহার করে গান বাজিয়ে দিল। কানের কাছে বাহিরের হইচইপূর্ণ পরিবেশ আঘাত হানতে পারল না। নুসরাত নিজেও কানে হেডফোন লাগিয়ে র্যাপারদের মতো মাথা নিচের দিকে নামিয়ে কোমর দুলিয়ে নাচতে ব্যস্ত হলো। ইশরাতের গভীর চিন্তা কারণে ব্যাঘাত ঘটল ইরহাম আর নুসরাতের হাসিতে। দুজনের হাই ফাইভ করলো। হাতের তালুর ঘর্ষণে শব্দ হলো। তার রুমের ভেতর প্রতিধ্বনিত হয়ে আবারও ফিরে আসলো। নুসরাত বলল, অনেক কষ্টে জোগাড় করেছি,
5,000 টাকা খরচ হয়েছে, কিন্তু প্ল্যান তো সফল হয়েছে, এটাই মেইন কথা। ইশরাত না চাইতেও সামান্য হাসলো। আবারও দরজায় কড়াঘাতে তাদের কান সজাগ হলো। অক্ষিকটর ঘুরিয়ে পেছনে ঘাড় বাঁকাতেই সৌরভী আর মমো ফুঁসিয়ে ফুঁসিয়ে এসে প্রবেশ করলো। মমো নিজের দুহাতের লম্বা লম্বা নখগুলো উঁচু করে আক্রমণাত্মক ভঙ্গিতে ইরহাম আর নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে চিৎকার করলো। আজও তোদের খবিশগিরি করতে হবে, বেয়াকুফ। ইরহাম মমর কথায় কর্ণপাত করল না। তার দু নয়ন তো স্তব্ধ হয়ে গিয়েছে সামনের সৌন্দর্যে। প্যাস্টেল গ্রিন কালার শাড়ি পরিহিত সৌরভীর পানে, কপালে ছোট খাটো সাধারণ একটা টিকলি, হাতে ব্রেসলেট, তা আবার সৈয়দ চয়েসের মোস্ট এক্সপেন্সিভ নয়, হয়তো নুসরাত দিয়েছে। এটা মনে হতেই আনমনে হেসে উঠল ইরহাম। নুসরাতের মতো কিপটামি করা মেয়েও সৌরভীকে এটা দিয়েছে ভাবতে গেলে ইরহামের কীরকম একটা অনুভূতি হয়। শুভ্র মুখে কৃত্রিম মেকআপের ছড়াছড়ি, টানা টানা চোখ দুটো আজ আরও বেশি আকর্ষণীয় লাগছে। কারণ কি, সৌরভী আজ চোখে আইল্যাশ লাগিয়েছে। ইরহাম আর একটু পরখ করলো, মেয়েটা কাজল দিয়েছে চোখে। শুভ্রবর্ণের মুখে চোখে পরিহিত কাজলটা যেন ভয়াবহ হয়ে উঠেছে। ইরহাম কখনো নুসরাত বা ইশরাতকে কাজল দিতে দেখেনি। সে দেখলো মেয়েটাকে, আর শুধুই কারণ কি সে নিজেও জানে না। এটা শুধু জানে ভালো লাগে দেখতে মেয়েটাকে। তার পরেই ভালো লাগা কত দূর গড়াবে তা সে জানে না, কিন্তু এখন শুধু মেয়েটার প্রতি ভালো লাগা কাজ করে। নুসরাত গলা খাকারি দিতেই ইরহাম চমকে উঠল। ভ্রু উঁচিয়ে কিছু প্রশ্ন করতে যাবে নুসরাত বলল, ইশরাতের ওড়না। বাকিটুকু আর বলতে হলো না, কারণ ইরহাম বুঝে নিল। এগিয়ে গিয়ে তা তুলে নিল এক পাশ থেকে। মম নিজেও ইরহামের সামনে এসে দৈর্ঘ্য 20 ফিট লম্বা ওড়নাটাকে মুঠোবন্দি করে নিল। অন্য পাশ থেকে আহানা সৌরভী তুলে নিল নিজেদের হাতের তালুতে। এন্ট্রেন্সের দরজা শব্দ করে খুলে যেতে আবার আলো নিভে গেল। পাতলা ওড়নার আবরণে ঢাকা স্নিগ্ধ মুখখানা সামান্য রশ্মির আলোয় চকচক করে উঠল। ফর্সা গায়ে অফ হোয়াইট কালার কাপড়ে আইভরি কালার শ্যাম্পেনের কাজ। স্কিন টোন অনুযায়ী মুখে খুবই সামান্য মেকআপে তাকে রূপসী করে তুলেছে। ইশরাত ধীর পায়ে যত এগিয়ে গেল তত তার চারিদিকে হয়ে বাপচাচারা এসে আবার প্রথমবারের মতো ঘিরে ধরল। তাদের বাড়ির একটা রীতি আছে, এটা তাদের দাদার নিজের তৈরি। বাড়ির কোনো মেয়ের বিয়ে হলে সকল পুরুষ এসে চারিদিক হতে তার পাশে দাঁড়াবে, যেন বরপক্ষ বুঝতে পারে তাদের মেয়ে কোনো অবলা লাচার নয়, তাদের মেয়ে শক্তিশালী। মাথার উপর দিয়ে সাজানো ভিন্ন আলোর উপর দিয়ে শব্দ করে ড্রোন উঠছে। মমর হাতে ওনার দায়বার ছেড়ে দিয়ে ইরহাম আহান চলে গেল সামনে। আরও সহ বাড়ির সকল পুরুষ দাঁড়ালো ইশরাতের পাশে। কালো পাঞ্জাবি আর শার্টের ভাঁজে মেলি অফ হোয়াইট কালার পরিহিত লেহেঙ্গাটা ঝলমল করে উঠল। ক্যামেরাম্যান নিজের ভঙ্গিতে সবার সামনে দাঁড়িয়ে ক্যামেরার লেন্সে নিজের এক চোখ স্থির রেখে নুসরাতকে বলল, আপনিও এসে দাঁড়িয়ে জানাবো। নুসরাত কোনো শব্দ ছাড়াই লেহেঙ্গার পেছনের অংশ ছেড়ে দিয়ে সামনে চলে আসলো। আরশের পাশে দাঁড়াতেই সে শোয়েব সাহেবের কাছে হতে নিজের জায়গা থেকে সরে এসে নুসরাতকে বুঝিয়ে দিল ওখানে যেতে। তখনও সে একদম নীরব। কালবৈশাখী ঝড় আসার আগে যেমন পরিবেশ বাতাসের তাণ্ডবে প্রথমে নিস্তব্ধ হয় কিছু মিনিটের জন্য, তেমনি এই মুহূর্তে সে হয়ে আছে। মুখের ভাবভঙ্গি শক্ত, ক্লিন শেপ, ধারালো চোয়ালে অস্তিত্ব বোঝা যাচ্ছে সামান্য দাঁড়িয়ে। হয়তো কয়েকদিন যাবৎ ছাঁটাই করেনি, তাই এমন অবস্থা। নুসরাত আনমনে স্বীকার করলো ভালোই লাগছে বলে। ক্যামেরাম্যান যখন বলল ফোকাস করুন এদিকে, তখন ধ্যান ভাঙলো। ক্ষীণ হাসি রেখে সামান্য ফিরে চাইতে অনুভব হলো একটা হাত তার পিঠ স্পর্শ করছে। পরপর তা টেনে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে নিজের বুকের কাছে। পুরুষালী বুকের কাছে মাথা ঠেকতে নিজের কোমরে এক হাতের অস্তিত্ব বুঝলো। ক্যামেরাম্যান আরশের পানে চেয়ে সামান্য চোখ টিপে বলে উঠল, পারফেক্ট শট স্যার। এরপরে সময়গুলো কেটে গেল হুড়হুড়িয়ে। নুসরাত বোনের হাত চেপে ধরে তা তুলে দিল সামনে শটান হয়ে দাঁড়িয়ে থাকা জাইনের ষষ্ঠ ভাতে। জাইন মেয়েলি হাতখানা নিজের খড়খড়ে হাতের মুঠোয় নিয়ে বসালো ফুলের ওপারে সোফায়। মৌলভী সাহেব তখনও খাতা হাতে স্তব্ধ বসে আছেন। অদ্ভুত এক বিয়েতে এসেছেন ভদ্রলোক, যেখানে ছেলেকে মেয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছে এরা। জাইন নিজেও গিয়ে সামনের সোফায় জায়গা দখল করে নিল। মৌলভী সাহেব আবার মাইক হাতে নিয়ে জোরে জোরে বিয়ে পড়াতে শুরু করলেন। ততক্ষণে নিস্তব্ধ পুরো কনভেনশন হল। শোনা গেল শুধু মৌলভী সাহেবের গলার মিষ্টি স্বর। সৈয়দ হিলাল আহমেদের প্রথম পুত্র সৈয়দ জাইন হিলালকে ৩৭ লক্ষ দিনমোহর ধার্য করিয়া কোনো প্রকার চাপের সম্মুখীন না হয়ে এই বিয়েতে রাজি থাকলে বলমা আলহামদুলিল্লাহ কবুল।
ইশরাত তখন যতটা ফটাফট কবুল বলতে পারলো, এখানে বসে ততটা তাড়াতাড়ি উচ্চারণ করতে পারলো না শব্দগুলো। ওনার আড়ালে ঢাকা মুখটায় হাজারো অস্বস্তি সঞ্চার হলো আশেপাশের মানুষের জন্য। এত মানুষের ভিড়ে কবুল বলতে তখনের মতো নিরুদ্বেগ থাকতে পারলো না। ইশরাতের অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে যাও মুখের দিকে তাকিয়ে মমতার হাত দিয়ে চেপে ধরল বোনের বরফ শীতল হাতখানা। তবু না চাইতে ইশরাতের চোখের কোণে পানি জমা হলো, বুকে তীক্ষ্ণ ব্যথার উদ্বেগ হলো। চোখের কোণ বেয়ে ঝরে পড়া এক ফোঁটা জল আঙ্গুলের সাহায্যে মুছে নিতে কানে ভেসে আসলো জাইনের কণ্ঠ। সেই কণ্ঠে হাজারো আকুতি মিনতি, রাশভারী পুরুষালী পুরু কণ্ঠে জাইন বলে উঠল, আপনি টেনশন করবেন না, ঘরের সকল কাজ আমি করে দেব। আপনার পা টিপে দেওয়া থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত আমি করব। তবুও দয়া করে তাড়াতাড়ি কবুল বলুন ইশরাত। জাইনের কথা শুনে একটু দূরে দাঁড়ানো নুসরাত, ইরহাম, আহান খিটখিট করে হেসে উঠল। পারলে একজন আরেকজনের উপর গড়াগড়ি খায়। ইশরাত ভেতরে নিজের অধম হাসি চেপে রেখে হাতের মাইক মুখের সামনে তুলে ধরে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। মৌলভী সাহেব আবারও বললেন। এই বিয়েতে রাজি থাকলে বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। ইশরাত একই সুরে আবারও আওড়ালো, আলহামদুলিল্লাহ কবুল। পরপর 3 বার কবুল বলা শেষে জাইনের পালা আসলো। ইশরাত চোখের কোণে আবারও জমা হওয়া পানি হাত দিয়ে মুছে নিতে উপলব্ধি হলো মাথায় পরম স্নেহের ভরসাযোগ্য হাতটা স্পর্শ করেছে। মুখ উঁচিয়ে চাইতে বাবা নামক লোকটা চোখ দিয়ে ভরসা দিলেন সাথে আছেন বলে। ইশরাত সামান্য হাসতে মৌলভী সাহেবের গলা কানে ভেসে আসলো। তিনি বললেন, সৈয়দ নাসির উদ্দিনের প্রথম মেয়ে সৈয়দা ইশরাত নাসিরকে নগদ 37 লক্ষ দিনমত ধার্য করিয়া কোনো প্রকার চাপের সম্মুখীন না হয়ে এই বিয়েতে রাজি থাকলে বলো বাবা আলহামদুলিল্লাহ। পরেরটুকু শেষ করবার আগে সে বিনা দ্বিধায় নিজের গম্ভীর পুরুষালী সুরে বলে উঠল। আলহামদুলিল্লাহ। মৌলভী সাহেব হাতের মাইকে বলে উঠলেন, আমাদের বর বিয়ের জন্য মনে হচ্ছে একটু বেশি অধৈর্য। ওনাকে একবার বলতে বলা হলোই না কবুল বলার জন্য, আর উনি তিনবারই বলে ফেললেন। মৌলবীর কথায় সবাই ঠোঁট টিপে হেসে উঠল। নাসির সাহেব রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতে সেখানে জাইন সিগনেচার করলো তড়িৎ গতিতে। পরপর তা হস্তান্তর করা হলো ফুলের আশেপাশে বসে থাকা ইশরাতের নিকট। সে কাপা হাতে নিজের নাম লিখলেই উকিল নিজের হাতে রেজিস্ট্রি পেপার নিয়ে ঘোষণা করলেন, আজ থেকে আইনত সম্পূর্ণভাবে সরকারের দৃষ্টিতে এই বিয়ে বৈধ। উকিলের কথা শেষ হতে জাইন উঠে দাঁড়ালো নিজের জায়গা থেকে। ধীরে পা এগুলেন সামনে বসে থাকা দ্বিতীয়বারের মতো বিয়ে করে নেওয়া মেয়েটার কাছে। ফুলের পাতলা আবরণ দুহাত সরিয়ে দিয়ে সুঠাম দেহি শরীর নিয়ে গিয়ে দাঁড়ালো সহধর্মিনীর সম্মুখে। আলতো হাতে ইশরাতের বাহু চেপে ধরে দাঁড় করিয়ে মুখের উপর ওড়না দ্বারা ঢাকা স্তর সরিয়ে দিল। দেখলো লজ্জায় চোখ দুটো নিচের দিকে স্থির করে রেখেছে মেয়েটা। জাইন এক হাতে পিঠ চেপে শক্ত করে নিজের বাহু ডোরে প্রথমে আটকে নিল, জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে। নিস্তব্ধ কাটলো 2-1 মিনিট। অতঃপর বাহু বন্ধনী হতে ছাড়িয়ে নিয়ে নিজের সামনে নিশ্চুপ ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ইশরাতের মুখে নিজের দৃষ্টি স্থাপন করলো। তর্জনী আর বুড়ো আঙ্গুলের সাহায্যে থুতনি উপরের দিকে উঁচিয়ে কপালে চুমু খেলো খুবই সূক্ষ্মভাবে। বাড়ির বড়রা ততক্ষণে বুফের দিকে চলে যেতে অগ্রসর হলেন যাতে পর্যাপ্ত স্পেস মিলে তাদের। নুসরাত, ইরহাম, আহান তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জাইনের দিকে। তাদের দিকে ফিরে তাকাতেই নুসরাত তড়িঘড়ি করে হোস্টের মতো হাতে মাইক নিয়ে বলে উঠল, খাবার দেয়া হয়েছে, আপনারা যে যার মতো বুফে হাত থেকে খাবার নিয়ে খেতে শুরু করুন। নুসরাতকে হোস্টের মতো মুখ বানিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইরহাম গলা খাকারি দিল। নুসরাতের দিকে জাইনের স্থির আগ্রাসী দৃষ্টি ফিরিয়ে নিল নিজের দিকে, বলল, আপুকে নিয়ে ওই টেবিলে চলুন ভাইয়া। ইশরাত নিজের মুখের উপর দেওয়া বড় ঘোমটা প্রথমে সরিয়ে ফেলল, তা হস্তান্তর করলো মমর কাছে। মম সুন্দর করে নিজের কাছে সামলে নিল ওড়নাটা, বলল, সবাই যান, আমি গাড়িতে এটা রেখে আসছি। মম চলে গেল বাহিরে হাতের 20 মিটার লম্বা দৈর্ঘ্য ওড়নাটা রাখতে। ইশরাত সামনে হাঁটা ধরতে জাইন তার লেহেঙ্গার পেছনে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। খাবার এরিয়ায় যেতে যেতে আর যার সাথে দেখা হলো কুশল বিনিময় করলো। ততক্ষণ পর্যন্ত তার লেহেঙ্গার দায়ভার পুরোটা সামলালো জাইন। ইশরাত সামনে গিয়ে একটা চেয়ারে বসে যেতে জাইন তার লেহেঙ্গা সুন্দর করে গুছিয়ে নিজেও চেয়ার টেনে বসলো। ততক্ষণে সৌরভী, ইরহাম, আহান প্লেট সাজিয়ে এনে রাখলো সবার সামনে। শাড়ি নিয়ে হাঁটতে বেশ বেগ পোহাতে হচ্ছে সৌরভীর, সেটা কতক্ষণ যাবৎ লক্ষ্য করলো ইরহাম। এবার টেবিলে খাবার রেখে ফিরে যেতে নিবে শার্টের হাতা গুটিয়ে নিয়ে ইরহাম চেয়ার টেনে বের করলো। কমলতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তুমি বসো, আমি আর আহান আনতে পারবো। সৌরভী দ্বিধা নিয়ে না করতে যাবে, ইরহাম তার পূর্বেই আদেশ দিয়ে বলে উঠল,
বসো, আমরা পারবো। ধমক মিশ্রিত কণ্ঠ ইরহামে। সৌরভী আর কোনো দনমন করল না। ইরহামের অস্বাভাবিক দৃষ্টি নিজের উপর ঘূর্ণায়মান দেখে বসায় শ্রেয় মনে হলো তার নিকট। কিছুক্ষণের জন্য হলেও তো এই দৃষ্টির হাত থেকে সে মুক্তি পাবে। সৌরভী চেয়ারে বসতে ইরহাম চেয়ারের হাতল হতে হাত সরিয়ে নিল। ইন করে পরিহিত শার্টের অন্য হাতের হাতা গুটিয়ে নিয়ে বুফের দিকে হাঁটা ধরল। মৃন্ময় নিজের বাবা নিহাল মির্জা সাথে থম মেরে দাঁড়িয়ে আছে একপাশে। তাদের কানে পৌঁছায়নি এখনো খাবার কথা। বিয়েবাড়িতে এসে কনের জায়গায় নকল চুল পরিহিত ওই ছেলেরূপী মেয়েকে দেখে মৃন্ময় আর তার বাবা দুজনে স্তব্ধ নির্বাক। হঠাৎ তাদের সম্মুখীন হলেন হেলাল সাহেব। প্রথমে তিনি খেয়াল করলেন না মৃন্ময়কে। পরম কাছের বন্ধু নিহাল মির্জাকে দেখে দুহাতে জড়িয়ে নিলেন বুকের কাছে। এরপর খেয়াল হলো মৃন্ময়কে। ভ্রুকুটি করে কিয়ৎকাল তিনি চেয়ে রইলেন পুলিশ অফিসারের দিকে। নিহালের পানে নেত্র নিবিষ্ট করতে তিনি হাঁ ভঙ্গিতে স্বীকারোক্তি দিলেন মৃন্ময় তারই ছেলে। হেলাল সাহেব চশমার আড়ালে ঢাকা ছোট ছোট চোখে পরিলক্ষণ করলেন ছেলেটাকে। পরপর দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন মৃন্ময়কে নিজের বুকের মধ্যে। বলে উঠলেন, এজন্যই বলি চেনা চেনা কেন মনে হয় এই ছেলেকে। গতকাল সকালে এই ছেলেকে দেখে তোমার কথা মনে হয়েছিল, পরে মনে হলো আমার মনের ভুল। এমন মাথা মোটা গোবর ঠাসা ছেলে আমার বন্ধুর পুত্র হতেই পারে না। অপমানে মৃন্ময়ের মুখ থমথমে হয়ে গেল। নিহাল মির্জা বন্ধুর স্বভাব ভালোই জানেন। যে তার কাজে ঠ্যাং ঢুকায় তাকে দু চোখে দেখতে পারেন না তিনি। আর এটা বুঝতে বাকি রইল না তার একমাত্র গুণধর ছেলেকে বন্ধুর মোটেও পছন্দ হয়নি। বন্ধুর কথায় সামান্য হেসে নিলেন। নিজেও ভাবলেন এই সুযোগে তার ক্যাটক্যাট করা ছেলেকে একটু একটু অপমান করা যায়। যেই ছেলে তার একটা কথা মাটিতে ফেলতে দেয় না, সেই ছেলে আজ মুখে বুঝে আছে, জবাব দিচ্ছিল না, নীরবে হজম করে যাচ্ছে হেলালের কথা। তাই তিনিও সহমত পোষণ করে বললেন, ঠিক আছে ঠিক আছে। হেলাল সাহেব এবার বন্ধুর পানে চাইলেন। বন্ধুর উৎসাহী মুখে ঝামা ঘষে দিয়ে বললেন, তুই তো আরো বড় গাধা। মৃন্ময়ের মাকে বিস্কুটের প্যাকেট দিয়ে যে প্রেম নিবেদন করেছিলি তা বলছিস ওকে? নিজের ছেলের সামনে বন্ধুর পার্সোনাল অ্যাটাক। হাস্যরস। মুখ একদম চুপসে গেল। মৃন্ময় বাবার মুখের পানে চেয়ে ঠোঁট চেপে হাসতে হাসতে জানতে চাইল, আর কি কি কাণ্ড করেছেন বাবা? হেলাল সাহেব গল্পে ঝুড়ি খুলে বসলেন। তার উৎসাহ দেখে কে। বন্ধু সকল রহস্য ফাঁস করে দিতে গিয়ে শব্দ করে হেসে উঠলেন। বললেন, তোমার বাবার তো অনেকগুলো প্রেমিকা ছিল। সে কি করছে জানো? ওই প্রেমিকাগুলোকে কবিতা লিখে দিত চিঠির মাধ্যমে, আর তার সাপ্লায়ার হতাম আমি। মৃন্ময় নিজেও হি করে সৌজন্যতার ভঙ্গিতে দাঁত কেলালো। বাবার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে জানতে চাইল, তাই নাকি? আমু তো জানে ওসব, তাই না? নিহাল মির্জা দুপাশে মাথা নাড়ালেন না ভঙ্গিতে, আবারও হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালেন। ছেলের মুখ বন্ধ করাতে কিছু বলতে যাবেন তার পূর্বে আরেকটা বোমা ফাটালেন হেলাল সাহেব। বললেন, আরে তোমার মা জানবে কি করে? আপাতত একটু বোকাশোকা টাইপের ছিলেন, তাই তোমার বাবা বিবাহের পর 2 প্রেমিকা পেলে রেখেছিল। উত্তেজনায় উঠে বন্ধুকে সব বলে দিতে দেখে এক হাতে বন্ধু সুঠাম দেহি হাত চেপে ধরে দ্রুত পদক্ষেপে টেনে নিয়ে গেলেন নিহাল মির্জা। বাবা চলে যেতে মৃন্ময় ঠোঁট টিপে হেসে উঠল। আশেপাশে নজর বুলিয়ে নিজের হাসি সংযত করে নিবে তার পূর্বেই গলার আওয়াজে ভেসে আসলো নুসরাতের। আরে আপনি বিনা দাওয়াতে চলে এসেছেন? মৃন্ময়ের মাথা ঝাঁঝিয়ে উঠল। এখন একজন চলে যেতে আরেকজনের আগমন। ভ্রু উঁচিয়ে কিছু বলতে নিবে নুসরাত তার মুখে সূক্ষ্ম চোখ বুলিয়ে নিয়ে শুধালো, আরে বাহ, আপনি হাসতেও জানেন? আমি তো মনে করেছিলাম আপনি শক্ত চামড়ার জেদি একজন মানুষ যে হাসতেও জানে না। মৃন্ময় কপালে তীক্ষ্ণ পরিধির ভাঁজ ফেলে বলে উঠল, আপনার থেকে সামান্য কম জেদি। আপনাদের সবার মুখ। নুসরাত স্বীকার করে নিল সে জেদি। বলে উঠল, আমি জেদি বলেই আমি নুসরাত নাসির, জেদি না হলে অন্য কিছু হতাম। মৃন্ময় বলে উঠল, কেঁচির মতো করে চল। আপনাদের সবার মুখ কেঁচির মতো করে চলে। শুক্রিয়া, খাবার দেয়া হয়েছে, যান খেয়ে ফেলুন। মৃন্ময় কথা না বাড়িয়ে চলে যেতে নিল। নুসরাত ফির ডেকে উঠল, নাম ধরে ডাকলো, এই যে মৃন্ময়, এইদিকে। মৃন্ময় ঘাড় বাঁকিয়ে ফিরে চাইতে নুসরাত হাসলো। ডার্ক রেড কালার পরিহিত শার্টের দিকে ইশারা করে বলল, আই হেট রেড, বাট ইয়োর আউটফিট। তর্জনী আঙ্গুল আর বুড়ো আঙ্গুল একত্রিত করে দেখালো গর্জিয়াস। মৃন্ময় চোখে মুখে অবাকতা ফুটিয়ে তুলে ঠাট্টা করে বলল, মিসেস নুসরাত নাজির দেখছি প্রশংসা করতে জানেন। নুসরাত নির্দ্বিধায় বলে উঠল, আমি কখনো ভালোকে ভালো বলতে কার্পণ্য করি না।
বৃষ্টির রিনিঝিনি এই শব্দে চারিপাশ মুখরিত। বাড়িধারা নিজ স্ত্রীয়তা বজায় রেখে অনবরত নিচে পতিত হচ্ছে। ঠান্ডা হিমেল বাতাস কনভেনশন হলের মোটা মোটা দেয়াল ভেদ করে প্রবেশ করতে পারছে না। দেয়ালের ধাক্কায় ফিরে যাচ্ছে বিপরীত দিকে। বাইরের এই হিমেল বাতাস ভেতরে প্রবেশ করতে না পারলেও কনভেনশন হলের ভেতরে এসিড ঠান্ডা বাতাসে শীতল হয়ে আছে। খাবারের স্থান জুড়ে কিলবিল করছে মানুষেরা। অতিরিক্ত মানুষের সংস্পর্শে মানুষের গরম লাগার কথা থাকলেও কৃত্রিম বাতাসে শরীর মন দুটোই শীতল হয়ে আছে। নুসরাত নিজেও কিলবিল করতে থাকা মানুষগুলোর ভেতরে একজন। নিজের প্লেট সুন্দর করে সাজিয়ে হেঁটে সামান্য আঘাতে অসাবধানতা বশত ধাক্কা লাগলো শক্ত বুকের সাথে তার মাথার। সে চোখ তুলে উপরে না তাকিয়ে সর্বপ্রথম শক্ত করে ধরে রাখা নিজের খাবারের প্লেটের দিকে তাকালো। যখন নিশ্চিত হলো হ্যাঁ খাবার এবং প্লেট দুটোই অক্ষত আছে, তখন চোখ তুলে ধীরে সুস্থে উপরে তাকালো। চোখাচোখি হলো আরশের সাথে, যে পকেটে হাত রেখে টান টান হয়ে সামনে দাঁড়ানো। আরশকে দেখতেই কপালে ভাঁজ ফেললো নুসরাত। আরশ নিজেও নুসরাতের দিকে চেয়ে ভ্রু উচালো। সামান্য ভ্রুয়ের এদিক সেদিক করতেই নুসরাতও ভ্রু উচালো একই ভঙ্গিমায়। নুসরাত জানে তার ভ্রু উচানো ঠিকঠাক হয়নি, তারপরও চেষ্টা করলো আরশের মতো। আরশ পকেটে হাত রেখে ঝুঁকে আসলো নুসরাতের দিকে। নিজেদের ভেতরে ইঞ্চি পরিমাণ ফারাক রেখে হিসিয়ে শুধালো। কি? নুসরাত নিজের হাতের প্লেট নিজেদের মাঝখানে বাধা হিসেবে ধরে রাখলো। নিজেও জিজ্ঞাসা করলো কি? আরশ নিজের জলজল করা শিকারী চোখগুলো বোলালো নুসরাতের আপাদমস্তক। অতঃপর বুদ্ধিদীপ্ত পুরুষালী তীক্ষ্ণ চোখগুলো স্থির হলো মেয়েলি নির্লিপ্ত মুখটায়। হাতের সাহায্যে থুতনি চেপে ধরে দুপাশের মুখটা ঘুরিয়ে দেখলো অনেকক্ষণ যাবৎ। নুসরাতের চুপচাপ থাকা আরশকে আরেকটু আশকারা দিল। সামান্য এগিয়ে আসতে সন্তর্পণে প্লেটে থাকা নাইফ নুসরাত চেপে ধরলো আরশের গলার কাছে। তার বাচ্চা মুখকাণ্ডে পুরুষালী উজ্জ্বল সৌম্য চেহারায় খেলে গেল উপহাসের হাসি। মেলি থুতনি থেকে হাত সরিয়ে নিয়ে ঘাড় বাঁকালো সামান্য। নিজের ধারালো চোয়ালে হাত বুলিয়ে বলে উঠল। নুসরাত হাসলো ঠোঁট বাঁকিয়ে। হাতে থাকা ছোটখাটো বাটার নাইফটা আরশের পুরুষালী গলার খাজে আরেকটু দাবিয়ে ধরলো। নিজেও হিসিয়ে জানতে চাইলো, আপনার কি মনে হয় এই সামান্য ছুরি দিয়ে আমি আপনাকে আক্রমণ করব? আরশ ঠোঁট উল্টিয়ে দুপাশে মাথা নাড়ালো। গম্ভীরতার মিশ্রণে বলে উঠল, হুম, এটা কেন করবেন না? আপনি তো নুসরাত নাসির, আপনি তো সবার থেকে আলাদা। আরশ নুসরাতের হাতের খাবার আলগোছে টেনে নিল নিজের হাতে। ঘাড় বাঁকিয়ে খাবারের দিকে চাইলো। চোখের সামনে প্রদর্শন হলো বেশ কিছু খাবার। স্টার্টার হিসেবে ছিল চিংড়ি সালাদ, মিনি পেস্ট্রি, চিজ, ব্রুশেক্তা, স্যুপ, শর্ট। এসবের সব কিছু টেবিলে টেবিলে দেওয়া হয়েছে। নুসরাত মেন কোর্সগুলো নিয়েছে। গ্রিলড স্টেক, ম্যাশড পটেটো, পাস্তার সাথে হোয়াইট সস আর ফ্রুট সালাদ। আরশ নুসরাতের প্লেট থেকে ছু করে ফর্ক তুলে নিল। ফ্রুট সালাদ থেকে ফ্রুট ফর্কের ডগায় আলগোছে তুলে নিয়ে মুখে ঢোকালো। দাঁতের পাটির নিচে পিষে আরাম করে নুসরাতের পানে তাকালো। বলে উঠল, দারুণ ফ্রুট সালাডটা, ইউ ওয়ান্ট ইট আট? নুসরাত চোখ দুটো তীক্ষ্ণ করে চেয়ে রইল। আরশের কথা কানে না তুলে দপদপ করে ওঠা মস্তিষ্কে ঠান্ডা রেখে ইশারা করলো আরশের উঁচিয়ে ধরা প্লেটের দিকে। বলে উঠল, আমার প্লেট ওটা, নিজে নিজে প্লেট তৈরি করে খান। নুসরাত প্লেট নিতে হাত বাড়াতে যাবে, আরশ তা উপরের দিকে তুলে ধরল। নুসরাত হাত বাড়িয়ে নাগালে পেল না, তাই আরশের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো সামান্য লম্বা হতে। আরশ কিছু বলল না, নিশ্চুপ একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল শটান হয়ে। সুজুতো পরা পায়ের উপরে নিজের পায়ের পাতায় ভর রেখে লাফ মেরে নিজের প্লেটটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো। এতে নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিল। এমন মুহূর্তে শক্ত সামর্থ্য একখানা পুরুষালী হাত পেঁচিয়ে ধরল নুসরাতের মেয়েলি কোমর নিজের সাথে। গায়ে জড়ানো আষ্টেপৃষ্টে থাকা কালো শার্টের বোতাম গলার কাছে ছুটে গেল টান পড়ায়। গুটিয়ে রাখা শার্টের হাতার উপর দিয়ে ভেসে উঠল পুরুষালী হাতের রগ। নুসরাত পড়ে যাওয়ার শঙ্কায় ব্যালেন্স রাখতে আরশের গলা পেঁচিয়ে ধরল নিজের বা হাত দিয়ে। নিজেকে আগের অবস্থানে নিয়ে আসতেই পায়ের পাতায় ভর দিয়ে হাত বাড়াতে যাবে, আরশের গলা কানে আসলো। আপনি এত ছোট হয়ে পারবেন অত উঁচুতে থাকা প্লেটটা নিজের কবজায় নিতে? নুসরাত কটমট করে তাকালো আরশের পানে। পেঁচিয়ে ধরা হাতে আরেকটু শক্তি প্রয়োগ করে আরশের ঘাড় নিজের দিকে নামিয়ে নিয়ে আসলো। নিজের মুখ এগিয়ে নিয়ে গেল তার সংস্পর্শে। ইঞ্চিখানিক ফাঁকা জায়গা নিজেদের ভেতর রেখে শিশিয়ে আওড়ালো। একদম হাঁটিয়ে টানটানি করবেন না। তো তুই খাটো, তোকে সেটা বলবো না? আমি খাটো নই, আপনি একটু বেশি লম্বা। আরশ নুসরাতকে উপহাস করে হাসলো, বলল, এত খাটো তুই? নুসরাত নিজেও খিচিয়ে উঠে জিজ্ঞাসা করলো, এত লম্বা হয়ে কি করেছেন জীবনে আপনি? আরশ নুসরাতের কথায় প্লেটের দিকে ভ্রু দিয়ে ইশারা করে বলল, এই যে তোর প্লেট ধরে রেখেছে উপরে। এই কাজ করে নিজেকে খুব শক্তিমান মনে করছেন? অবশ্যই। নুসরাত নিজের প্লেটের দিকে ইশারা করে বলল, দিবেন না আমার প্লেট? জি না। এত অহংকার কেন আপনার?
আরশ আশেপাশে তাকিয়ে ভ্রু উঁচিয়ে হিম করে দেওয়া শান্ত কণ্ঠে জানতে চাইল। কোথায় অহংকার? নুসরাত তার ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আরশের পুরুষালী ক্লিন শেপ করা ধারালো চোয়ালে ধাক্কা দিল, ইশারা করে বলল, আপনার পুরো মুখে স্পষ্ট দম্ভ ভেসে আছে। সামান্য 7 ইঞ্চি লম্বা হওয়ায় এত অহংকার দেখাচ্ছেন। আরে আমি কখনো অহংকার দেখালাম? আমি শুধু বললাম তুই এতটুকু আর আমি এতটুকু। আরশ তর্জনী আর বুড়ো আঙ্গুল একত্রিত করে দেখালো 2 ইঞ্চি। নুসরাত আর নিজেকে দেখালো অনেক বড়। নুসরাত খেকিয়ে উঠে বলল, লম্বা হওয়ায় অহংকারে পা মাটিতে পড়ছে না। আমি মাটিতে দাঁড়িয়ে আছি নিজের 2 পা দিয়ে। চোখে কম দেখতে পান আপনি? আপনি একটুও নিজের ভুল স্বীকার করবেন না, জীবনের নিচে ঝুঁকবেন না, তাই না? আরশ নিষ্প্রাণ কালো বলয়ের নেত্র ঘোরালো মেলি বিরক্ত মুখটায়। নুসরাতের দিকে ঝুঁকে আসতে আসতে বলল, আপনার সাথে কথা বলতে হলে আমার প্রতি সেকেন্ডে নিচের দিকে ঝুঁকতে হয়। আর কত ঝুঁকবো আমি? শেষের কথাটা ভ্রু উঁচিয়ে জানতে চাইল। নুসরাতের রাগে ইচ্ছে করলো এই ব্যাটার পুরো পা লাফিয়ে ভেঙে ফেলতে। নির্লিপ্ততা মুখে বজায় রেখে কর্মর করে উঠে বলল, আবারও অপমান? সামান্য একটু লম্বা হওয়ায় এত অপমান আরশ ভাই? আরশ কোনো একটা কথার জেদ ধরে খেকিয়ে উঠল। চোখ দুটো ইগলের মতো করে চেয়ে মুখটায় রাগ ফুটিয়ে তুলল নিমিষেই। অগ্নিগিরির লাভার ন্যায় ফুলে ফেপে উঠে চোখ দুটো বৃহদাকার করে জিজ্ঞাসা করল, এই কে তোর ভাই? আর একবার ভাই বললে টিকের পয়েন্টে রেখে একদম মেরে ফেলবো। বেয়াদব, নিজের দিকে দেখ। কত বড় নির্লজ্জ হলে নিজের স্বামীকে ভাই বলিস। নুসরাতের কোমরে রাখা আরশের হাতের শক্ততা বাড়ল। পুরুষালী হাতের চাপা পিষ্টনে মুচড়ে উঠল মেয়েলি শরীর। নুসরাত নিজেও আরশের গলার কাছে রাখা হাত কাজে লাগালো। নিজের সর্বশক্তি দিয়ে ঘাড়ে নখ দাবিয়ে চেপে ধরল। কঠোর কণ্ঠে আরশকে ভেঙিয়ে আওড়ালো, আমি নির্লজ্জতা আমি জানি। একই কথা কতবার বলবেন? নতুন কিছু বলুন। এই কথা শুনতে শুনতে আমার কানও লজ্জা পাচ্ছে। আর আপনি আমার কিসের স্বামী? আমি আপনাকে কোনো স্বামী টামি মানি না। আপনাকে আমি বর্তমানে বড় ভাইয়ের চোখে দেখছি। বুঝেছেন আপনি আরশ ভাই? আরশ শিশিয়ে বলল। বেয়াদব, গলা টিপে মেরে ফেলবো। নুসরাত আরশের বাহুবন্ধনী থেকে নিজেকে ছাড়িয়ে নিল। পনিটেল করে রাখা চুলগুলো ঝাড়া মেরে যেতে যেতে দম্ভ জাহির করে বলল, আরশ ভাই, আরশ ভাই, আরশ ভাই, কি করবি দেখে নিব। হ্যাঁ শালা। খাবার টেবিলের একপাশ জুড়ে বসে আছে জাইন, ইশরাত, সৌরভী, ইরহাম, আহান, মম, অনিকা, মাহাদি, মৃন্ময়। নুসরাত এসে নিজের জন্য চেয়ারে টেনে বের করে বসতে নিবে, আরশ তা টেনে দিল। নুসরাত একবার আরশের দিকে চেয়ে চুপচাপ প্লেট নিয়ে বসে গেল চেয়ারে। আরশ নিজের হাতের প্লেট টেবিলে রেখে সামনে আকস্মিক সবার মাঝখান থেকে দাঁড়িয়ে যাওয়া মৃন্ময়ের দিকে এগিয়ে গেল। টেবিলে বসারত সবাই চোখাদৃষ্টি দিলেও মাহাদি আর জাইন নির্লিপ্ত। সে স্পুনের সাহায্যে পাস্তা তুলে নিজের মুখে ঢুকাচ্ছে। আরশ এগিয়ে যেতে যেতে মৃন্ময় 2 হাত মেলে দিল দুপাশে। দুজনার সাথে জড়াজড়ি শেষ করে সামান্য কথা বলল। পরপর আবার চেয়ার টেনে বসে পড়ল দুজনেই পাশাপাশি। মাহাদির পাশে বসারত নুসরাত দুজনের দিকে কিয়ৎকাল চেয়ে থেকে ফিসফিস করে শুধালো, এদের এত পুতু পুতু আমার চোখ সহ্য করতে পারছে না। কি সম্পর্কে এদের মধ্যে? এবার বলবেন না আপনি ওদের মধ্যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখছেন? মাহাদি নিজের খাবার মুখে ঢুকিয়ে একইভাবে নুসরাতের দিকে ঝুঁকে আসলো। গলার আওয়াজ তার মতো রেখেই বলল, ওর বন্ধু। নুসরাত বোঝার ন্যায় মাথা নাড়ল, কিছুটা শঙ্কা নিয়ে শুধালো, কিন্তু বন্ধুত্ব হলো কি করে? এই মৃন্ময়ের বাচ্চা গেলই বা কি করে ওখানে? স্কলারশিপ নিয়ে বিদেশে ছিল। ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমেরিকা থেকে ঘুরতে এসেছিল প্যারিসে। তখন দেখা আমাদের সাথে, তারপর সম্পর্ক। পরে জানা যায় যে আঙ্কেলের সাথেও নাকি ময়ের বাবার বন্ধুত্ব। নুসরাত ভ্রু উঁচিয়ে বাহবা দিল, নীরব কণ্ঠে বলে উঠল, হোয়াট আ কোইন্সিডেন্স। নিজেদের খাবার খেতে ব্যস্ত হলো সবাই। নুসরাতের পাশে বসা আহান কখন থেকে ধাক্কাচ্ছিল তাকে। নুসরাত ফিরে চাইতেই এতক্ষণে সকল উত্তেজনা ফুস করে হাওয়া হয়ে গেল। মিনমিনিয়ে জানতে চাইল, এই পুলিশ এখানে আরশ নামক বাদরে নাকি ওই ব্যাটা মৃন্ময় বন্ধু? দুটোই তো একদম খাইস্টা। আহান সহমত পোষণ করল। নিজের কাছে বসা ইরহামকে নুসরাতের কথাগুলো রিপিট করে বলল, নাকের পাটা আকাশে তুলে। ইরহাম মমর কাছে বলল, মমর বলল সৌরভীকে, সৌরভী বলল ইশরাতকে। অতঃপর সবাই নিজেদের সিগনেচার স্টাইলে মাথা নাড়ালো উপর নিচ। নীরবতা পালন করে সবাই ধীরে ধীরে খেতে লাগলো। হঠাৎ হঠাৎ শোনা গেল নুসরাতের ফিসফিসানো, একবার মাহাদিদের সাথে তো একবার আহানের সাথে করছে। কিছুক্ষণ পর ইশরাতের খাওয়া হাত থামলো। আশেপাশে চোখ বুলিয়ে টেবিল দেখে নিল।
নিজের প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পেতে হাত বাড়িয়ে নিতে যাবে, ইরহাম তা টেনে নিল। ফ্রাইড চিকেন থাকা প্লেট হতে শেষে চিকেন পিসটা তুলে নিল সে। বোনের বাড়ানো হাত সে দেখেনি, অকপটে তা গাপুস গুপুস করে মুখে পুড়ে নিল। জাইন চুপচাপ লক্ষ্য করলো এতক্ষণে ঘটে যাওয়া ঘটনা। পাশ ফিরে দেখলো চুপসানো মুখ নিয়ে বসে থাকা সহধর্মিণীকে। নিজের প্লেটে থাকা অক্ষত ফ্রাইড চিকেন পিসটা তুলে নিল ইশরাতের প্লেটে। ইশরাত অবাক চোখে চেয়ে নাকচ করতে নিবে, জাইন বলে উঠল, চুপচাপ খান। কথা বেশি বলতে আমি বলিনি আপনাকে। কথাটার কিছুটা ধমকার শাসন মিশানো ছিল। ইশরাত নাইফ দিয়ে কেটে খাবে, জাইন নিজে ফর্ক দিয়েছে ধরে নাইফ দিয়ে ফটাফট কেটে দিল। ইশরাতকে তার পানে বারংবার তাকিয়ে থাকতে দেখে বুদ্ধিদীপ্ত পুরুষালী চোখ দুটো খাবারের দিকে ইশারা করে বলল, খাবার ওদিকে, আমার দিকে নয়। তাকিয়ে থাকলে পেট ভরবে না, তাই খাবার খান। নুসরাত আর আহান পাশাপাশি বসায় দুজনাই ড্যাপ ড্যাপ করে ওদিকে চেয়ে রইল। জাইন আর ইশরাতের দিকে আহান বলে উঠল, কি কেয়ারিং হাজবেন্ড ভাই। নুসরাত চোখের পাতা হাতের তালু দিয়ে মুছে নাক টানলো। আহানের শার্টে সর্দি মুছে বলল, ইমোশনাল হয়ে গেলাম ভাই। আহান নিজের শার্ট টিস্যু দিয়ে পরিষ্কার করে নিল, নাক উঁচিয়ে নুসরাতকে বিরক্তি সুরে বলল, ইমোশনাল হলে চোখ দিয়ে পানি পড়বে, তোমার নাক দিয়ে পড়ছে কেন? এবার বলো না, নুসরাত নাসির মানেই আলাদা। নুসরাত চোখ শুরু করে হাসলো, ঠোঁট দুটো চোখা করে ফু দিল আহানের সামনে আসা ছোট ছোট চুলগুলোকে, বলে উঠল, আমি এটাই বলতাম। দুজনেই খিটমিট করে হেসে উঠল। সবাইকে তাদের দিকে তাকাতে দেখে মুখ চুপসে নিয়ে হাসি বন্ধ করলো। আর চোখে ইশরাত আর জাইনের দিকে তাকিয়ে দুজনেই হাসলো হাহাহিহি করে। আহান জিজ্ঞাসা করলো নুসরাতকে, আজ রাতে কিছু করবে? নুসরাত আর চোখে দেখলো আহানকে, নিষ্পাপ মুখ বানিয়ে বলে উঠল, না, 2 সেকেন্ড আগে ভালো হয়ে গেছি। কথার পৃষ্ঠে লুকিয়ে থাকা শয়তানি টের পেল আহান। দুজনাই দুজনার দিকে তাকাতে চোখাচোখি হলো। বিচ্ছু দুটোর ঠোঁট বেয়ে বয়ে গেল শয়তানি হাসির বাহার। নাসির সাহেব ইসরাতের হাত চেপে ধরলেন নিজের হাতের মুঠোয়। পুরো কনভেনশন হল জুড়ে তখন নিস্তব্ধতা। কনে বিদায় দেওয়ার জন্য সকলেই প্রস্তুত। নাসির সাহেবের পাশে দাঁড়ানো নুসরাত ও নাজমিন বেগম, জাইনের পাশ ঘেঁষে দাঁড়িয়ে হেলাল সাহেব, লিপি বেগম। নাসির সাহেব কথা বলতে গিয়ে চোখ ঝাপটালেন, চশমা ঠেলে নাকের ডগায় তুলে নিলেন আলগোছে। জাইনের হাতের মধ্যে ইশরাতের হাত চেপে ধরে বললেন, আমার মেয়েরা আমার কাছে অনেক মূল্যবান। আমি আমার 2 রত্নের 1 রত্ন তোমার হাতে তুলে দিচ্ছি। আমি জানি তুমি তাকে অনেক ভালোবাসবে, হয়তোবা আমার ধারণার থেকে বেশি। এর জন্যই আমি তাকে তোমার কাছে দিচ্ছি। আমি দেখতে চাই তুমি কতটুকু তার দেখভাল ও খেয়াল রাখো। আমি চাইবো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তুমি তার গুরুত্ব দিবে। যে কোনো বিপত্রিক মুহূর্তে সমাজের মানুষ যখন তার বিরুদ্ধে থাকবে, তখন তুমি তার পাশে থাকবে। এটাই আমার চাওয়া তোমার নিকট। যদি কোনো দিন তোমার হৃদয়ে পরিবর্তন হয়, তুমি যদি তখন তাকে আর না ভালোবাসো, তখন তাকে কষ্ট দিও না। সে হারিয়ে গেলে তাকে খুঁজে বের করো, তাকে আমার কাছে ফিরিয়ে দিও। যদি কখনো মনে হয় তুমি তার দেখাশোনার কমতি করছো, তার দায়িত্ব নিতে পারবে না, তোমার হৃদয় অন্য কারোর জন্য কম্পন হচ্ছে, তাহলে তাকে আঘাত করো না, তাকে দুঃখ দিও না। আমার মেয়েকে আমার কাছেই ফিরিয়ে দিও দয়া করে। এখন থেকে আমার মূল্যবান মেয়ে তোমার দায়িত্বে। আমি তাকে তোমাকে দিয়ে দিলাম। আমার আশাকে তুমি নিরাশায় পরিবর্তন করবে না, এইটুকু চাওয়া তোমার কাছে আমার। জাইন ইশরাতের হাত নিজের মুষ্টিতে পুরে নিয়ে নাসির সাহেবের উপরে চাপা রাখা হাতে ভরসা দিয়ে বলে উঠল, আমি কথা দিচ্ছি আপনাকে, সৈয়দা ইশরাত নাসির, আমার প্রিয় সহধর্মিণীকে আমি কখনো কষ্ট স্পর্শ করতে দেব না। কখনো যদি আমার সহধর্মিণীকে দুঃখ, বিষণ্ণতা, কষ্ট স্পর্শ করতে যায়, তাহলে প্রথমে তা আমাকে ভেদ করতে হবে। আর তার সাধ্য নেই যে আমি জাইন হেলালকে ভেদ করে গিয়ে আমার স্ত্রীকে স্পর্শ করবে। আমার আগে আমার স্ত্রীর মৃত্যু হলে আমি জাইন হেলাল কখনো দ্বিতীয় বিবাহ করব না। যেদিন আমি এই কসম ভাঙব, কসম ভাঙার পূর্বে যেন আমার মৃত লাশ খাটিয়া স্পর্শ করে। আমি আপনার আশা নিরাশায় পরিবর্তন করব না, বিশ্বাস রাখুন আমার উপর। ইশরাতের হাত চেপে ধরে সামনে আগালো জাইন। পেছন থেকে নুসরাত, ইরহাম, আহান ও অগ্রসর হলো তাদের সাথে। কনভেনশন হলের বাইরে বের হতে জাইনের মায়ের বাড়ির এক লোক ঠাট্টা করে বলে উঠলেন, বউ দেখি কাঁদে না। নুসরাত তেরছা সুরে কিছু বলতে নিবে, ইশরাত হাসি হাসি মুখে উত্তর দিল, আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি, এখানে কাঁদবো কেন? আজব।
নুসরাত বলে উঠল। একটু ডিজে গান বাজাই, ইসরাতের শ্বশুরবাড়ি আজ নেচে কুদে যাব। ইরহাম সুর টেনে ইসরাতের পেছনে থেকে গেয়ে উঠল। চুরি শব্দে আপনার সমস্যা হলে বলুন। গাড়ির সামনে যেতেই ইসরাতের জন্য দরজা খুলে দিল জাহিন। ইসরাত ব্যাক সিটে উঠে বসতেই তার লেহেঙ্গা গুছিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। নুসরাত বলে উঠল, তুই যাওয়ার আগে তোর শ্বশুরবাড়ি ইনশাআল্লাহ পৌঁছে যাব আমি। চিল ব্রো। ইসরাত মৃদু হাসতেই নুসরাত দরজা লাগিয়ে দিল। জাহিন ড্রাইভিং সিটের দিকে যেতে ইরহাম এসে খুলে দিল দরজা। গম্ভীর মুখে ইরহাম স্বীয় চেহারা অবলোকন করে জাহিন বলল, থ্যাঙ্কস। জাহিন ড্রাইভিং সিটে বসে দরজা লাগিয়ে দিল। গাড়ি স্টার্ট করে এক্সেলেটরে চাপ দিতেই গাড়ির গতি বৃদ্ধি পেল আর তা শাঁসা করে চলে গেল পাশ কাটিয়ে। তারা যেতেই নুসরাত পিছু ফিরল। আর তখনই দেখা মিলল নিহাল মির্জার। লোকটা তার পেছনে দাঁড়িয়ে থাকায় আকস্মিক মুখ দেখে ভয়ে লাফ মেরে উঠেছিল প্রায়। গোল গোল চোখে তাকিয়ে সৌজন্যতার খাতিরে হেসে পড়ল। কোনো প্রয়োজন স্যার? আরে আমি স্যার নই, মন্ময়ের বাবা। নুসরাত দুই ভ্রুয়ের মধ্যভাগে কিঞ্চিত ভাঁজ ফেলে বলে উঠল, মৃন্ময়কে? তাকে কি আমি চিনি? ভদ্রলোক ভীষণ হতবাক হলেন, বললেন, মা আমাকে চিনতে পারছো না? আমি মন্ময়ের বাবা। নুসরাত চোখ ঝাপটালো। মনে মনে নিজেকে হাজার গালি দিল। কেন যে এই লোকের সাথে খাতির করতে গিয়েছিল, এখন না ওই ঘুষখোরের সাথে বিয়ে দিয়ে দেয় এই লোক। নুসরাত ঘাড় কাত করে শুধালো, আঙ্কেল, আমি আপনাকে কোথাও দেখেছি কখনো? আরে মা, এই আধা ঘন্টা পূর্বে না তোমার সাথে আমার কথা হলো? নুসরাত মাথায় চুলকে পাগলের মতো বলে উঠল, সত্যি? নিহাল মির্জা মেয়েটার অদ্ভুত কাণ্ড দেখলেন। কিছু বলবেন, দেখলেন হাতের মধ্যে ঘষছে। অবাক চোখে তাকাতেই দেখলেন সেখান থেকে একটু একটু রক্ত বের হচ্ছে। তারপরও মেয়েটা ঘষাচ্ছে জায়গাটা। নিহাল মির্জার শোনার মতো বিড়বিড় করে বলল, ডার্ক? নিহাল মির্জা বিস্ময়ে বিমূর্ত আওয়াজে শুধালেন, দেখোনেও তুমি? নুসরাত মাথা নাড়ল উপর নিচ। হাতে তখনও সমানতালে ঘষিয়ে চামড়া লাল করে ফেলেছে। মৃদু কণ্ঠে তোতলিয়ে বলে উঠল, ইয়াবা পাউডার? হঠাৎ হঠাৎ নাইট ক্লাবে গিয়ে 2-3টা হুইস্কির বোতল শেষ করি। নাইট ক্লাবেও যাও নাই তুমি? নুসরাত মাথা নাড়িয়ে নিজের জীবনে না করা সকল কথাগুলো ফরফরিয়ে বলে চলে গেল। যেন সব সত্য মিথ্যা বলতে গিয়ে একবারও জিভে বাঁধল না। বলে উঠল, আমি বেলি ডান্সার ওখানকার। নিহাল মির্জার এক মুহূর্ত ছেলের সাথে এই মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা ধূলিসাৎ হয়ে গেল। মেয়েটা নাচনে বালিছি, আর উনি নাকি তার ভদ্র ছেলের জন্য এই মেয়েকে পছন্দ করেছেন। মৃন্ময় বাবাকে আবারও ওই মেয়ের সাথে কথা বলতে দেখে দৌড়ে আসলেও থেমে গেল মাঝপথে তাদের বাক্যে। নুসরাতের নিজের উপরে নেওয়া মিথ্যে দায়গুলো শুনল চুপচাপ। এই মেয়ে এত মিথ্যা কথা কিভাবে বলে প্রশ্ন করল নিজেকে। নুসরাত আরো কিছু বলবে এর মধ্যে মৃন্ময় এসে তার বাবাকে চেপে ধরল ও বলল, এই মেয়ের মাথায় সমস্যা আছে, ছেড়ে দাও ওকে। নুসরাত আর চোখে তাকালো চারিদিকে। না, এদিকে কেউ নেই, সবাই ভেতরে। আত্মীয় যারা যাওয়ার চলে গেছে। আকস্মিক মাথা ঘুরিয়ে ইচ্ছে করে পড়ে গেল মাটিতে। বিড়বিড় করলো, ড্রাগ পাউডার দিন। নুসরাত কেমন পড়ে যেতে দেখে মৃন্ময় ভাবলো সত্যি কিছু হয়েছে। যখন দেখলো পিটপিট করেছে, হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা করছে, তখন দীর্ঘশ্বাস ফেললো। নিজের বাবাকে বগল দেবা করে নিয়ে গাড়িতে বসিয়ে ফিরে আসলো সে। নিষেধাজ্ঞা জারি করলো সে ফিরে না আসা পর্যন্ত গাড়ির বাহিরে পদক্ষেপ বের না করতে। মৃন্ময় ফিরে এসে দেখলো নুসরাত উঠে বসে আছে। হাতের দিকে তাকে ইশারা করে বলল, এইসব কি? এমন রক্ত বেরোচ্ছে কেন আপনার? নুসরাত ভুলে বসলো। মৃন্ময় তুষার সামনের ব্যক্তি। ইরহাম মনে করে খ্যাক করে উঠে বলল, আরে ভাই। থেমে গেল পর মুহূর্তে। হাঁটু গেড়ে বসা মৃন্ময়ের দিকে তাকিয়ে বলে উঠল, সরি, মশা কামড়ে দিয়েছিল। চুলকানোর জন্য হাত থেকে রক্ত বের হচ্ছে। মৃন্ময় হাত বাড়িয়ে নুসরাতের বাড়ানো হাত ধরে নিবে থেমে গেল। বাড়ানো হাত গুটিয়ে নিয়ে পকেটে পুরল। উপহাস করে বলে উঠল, আপনি চাইলে জীবনে খুব ভালো অভিনেত্রী হতে পারেন। এটা আপনার মতো মাথায় অ্যান্টিনাহীন লোক ভালোই বলেছে। মনে হচ্ছে আমার দেয়া নাপা এক্সট্রা খেয়ে এই উন্নতি আপনার। মৃন্ময় হু হু করে হেসে উঠল নুসরাতের কথায়। পরপর আবার দাঁতের পাটির আড়ালে হাসি ডেকে বলে উঠল, আপনি সবসময় এমন হাসি খুশি থাকেন। নুসরাত উপর নিচ মাথা নাড়ালো। মৃন্ময় বলে উঠল, আপনার কষ্ট হয় না? নুসরাত বলে উঠল, কষ্ট কেন হবে? কারোর এই জিনিস আছে আপনার কাছে, তা নেই, তাহলে কষ্ট লাগবে না আপনার? নুসরাত হাত টিস্যু পেপার দিয়ে মুছে নিল। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল, আজ এত ভাব জমাচ্ছেন, বিষয়টা কি? প্রেমে টেমে পড়েছেন নাকি কোনো রমণী? মৃন্ময় হাসলো ঠোঁটের কোণ বাঁকিয়ে। বলে উঠল, প্রশ্নের উত্তর দেননি আপনি। নুসরাত হেয়ালি করে জানতে চাইল,
কি প্রশ্ন ছিল? আপনার কাছে কোনো জিনিস নেই, কিন্তু অন্য কারোর কাছে আছে। তাহলে আপনি কি করবেন? নুসরাত তর্জনী আঙ্গুল থুতনিতে রেখে মেকি ভাবনায় ব্যস্ত হলো। কিছুক্ষণের ভেতরে মৃন্ময়ের কানের কাছে ভেসে আসলো বজ্রপাতের মতো নির্ঘোষ আধিপত্য বিস্তারকরণকারী নারী কণ্ঠ। আমি আমার পছন্দের জিনিস নিয়ে আপোষ করা ভীষণ অপছন্দ করি। যদি পছন্দ হয় তাহলে মালিক সেটা আমাকে নিজ ইচ্ছায় দেবে, নয়তো আমি ছিনিয়ে আনবো। যা আমার তা আমারই। আমি আপোষে নয়, ছিনিয়ে আনতে বিশ্বাসী। মৃন্ময় ভ্রু উঁচিয়ে জানতে চাইল। আমি যদি আমার সেই পছন্দের জিনিসটা ছিনিয়ে আনতে চাই? নুসরাতের ঠোঁটের হাসি দীর্ঘ হলো। মৃন্ময় সোনার মতো করে পড়ল, পারবেন না। কেন? অপরপক্ষ আপনার থেকে জেদি। সে নিজের জিনিসের দিকে কেউ চোখ তুলে তাকিয়েছে, যদি তার টের পায় তাহলে চোখ তুলে নিবে। এত বিশ্বাস? উপহাস করছেন? শুধু জিজ্ঞাসা করেছি। নুসরাতকে তেরা চোখে তাকিয়ে থাকতে দেখে পরপর প্রশ্ন ছুড়ল মৃন্ময় আবার। উত্তর দিলেন না যে? মৃন্ময়ের কথায় নুসরাত শব্দ করে হাসলো। তার কাছে উত্তর আছে, কিন্তু দিতে ইচ্ছা করছে না। এমন করে ঠ্যাস দিয়ে বসে থাকতে ভালো লাগছে। শেষ রাতের দিকে হওয়া ল্যাম্পপোস্টে নিভু হলুদ রশ্মি এসে মেয়েলি মুখটায় পড়ে অপার্থিব সৌন্দর্য মুড়ে দিয়েছে। মৃন্ময় প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকলো নুসরাতের উত্তরের অপেক্ষায়। ওপাশে নীরব থাকলো অনেক সময়। বলে উঠল, আমি মনে করি আপনার তাকে ভুলে যাওয়া উত্তম। এটা আপনি বলছেন? আমিই বলছি। নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে আপনি অবাঞ্ছনীয় জিনিস পাওয়ার আশা করছেন, যেটা হবে না। মৃন্ময় জানতে চাইল। আশাও ছেড়ে দিতে বলছেন? নুসরাত ফিরে তাকালো মৃন্ময়ের দিকে। চোখের ভাষা একদম সহজ, নেই কোনো জটিলতা সেখানে। সহসা শীতল কণ্ঠে বলে উঠল, মিথ্যে আশা নিয়ে বাসা বাঁধা ও অপেক্ষা করা মূর্খতা। মৃন্ময় আবারও প্রশ্ন ছুড়ল। তাহলে অপেক্ষা করতেও মানা করছেন? নুসরাত মেকি হাসলো, কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বলে উঠল, অপেক্ষা সুন্দর, ভীষণ সুন্দর মৃন্ময় শাহরিয়ার তুষার মির্জা। কিন্তু সেটা তখনই যখন আশা থাকে যে সে ফিরে আসবে। কিন্তু যখন আপনি জানেন সে আর ফিরবে না, তার ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই, তখন সেই অপেক্ষার সুন্দর থাকে না। তখন অপেক্ষা হয়ে যায় নিছক বোকামো। আর আমি মনে করি এই বোকামো আপনি করবেন না। মৃন্ময় বলে উঠল, আমি আজ খেয়াল করলাম আপনি ভীষণ গুছিয়ে কথা বলেন। আপনাকে যতটা বোকা ভাবা হয় আপনি ততটা না, খুবই চালাক আপনি। নুসরাত নিজে নিষ্প্রাণ দৃষ্টি সামনে স্থির করলো। মৃন্ময়কে তার দিক থেকে চোখ সরাতে না দেখে ইতস্তত করে বলে উঠল, চোখ সরান আমার উপর থেকে, আমি অস্বস্তি বোধ করছি। মৃন্ময় নিজে চোখ সরিয়ে নিল নুসরাতের উপর থেকে। মৃদুস্বরে বলল, সরি আপনার অস্তিত্বের কারণ হওয়ার জন্য। নুসরাত আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, আপনার বাবা গাড়িতে অপেক্ষা করছেন, যান। মৃন্ময় উঠে দাঁড়ালো, বলল, আজ তাহলে আসি মিসেস আর। জি। মৃন্ময়ের সামনে পা বাড়াতে নুসরাত ডেকে উঠল, তুষার। মৃন্ময় ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে এক পলক তাকাতে নুসরাত বলল, বিয়ে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। জাইন গ্রোসারি শপের সামনে গাড়ি থামিয়েছে। অনেকক্ষণ যাবৎ গ্রোসারি শপের ভেতর সে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর দেখা গেল হাতে কিছু একটা নিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে। এদিকে ইশরাত গ্লাসের ভেতর থেকে ঠিক ধারণা করতে পারল না জাইনের হাতে কি। যখন ভেতরে প্রবেশ করলো তখন ছোট একটা পলিথিন ব্যাগ এগিয়ে দিল ইশরাতের দিকে। ইশরাত অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। জাইন গাড়ি স্টার্ট করতে করতে বলল, খুলে দেখো। ইশরাত হাত নাড়াতেই হাতে পড়া চুড়িগুলো ঝনঝন করে উঠল। জাইন তার দিকে ঘাড় কাত করে তাকাতেই ইতস্তত কণ্ঠে বলে উঠল, আমি খুলে ড্যাশবোর্ডে রেখে দিচ্ছি। জাইন তিক্ত কণ্ঠে শুধালো, আমি আপনাকে বলেছি খুলে রেখে দিতে। ইশরাত বিরস মুখে তাকালো, বলল, আমি মনে করেছি আপনি বিরক্ত হচ্ছেন। জাইন চোয়াল শক্ত করে তাকালো, জিজ্ঞাসা করলো, আমি বলেছি আমি বিরক্ত হয়েছি? তা বলেননি, আমি ভেবেছি। জাইন ইশরাতকে কেটে দিয়ে বলে উঠল, এত বেশি ভাবতে হবে না, আপনি একটু কম কম ভাববেন, বুঝেছেন? ইশরাত উপর নিচ মাথা নাড়ালো। পলিথিন ব্যাগের ভেতরে হাত ঢোকাতে বেরিয়ে আসলো ফ্রোজেন কিছু জিনিস আর লেসের প্যাকেট। আঙ্গুলে ফলস নেলস ব্যবহার করা লেসের প্যাকেট খুলতে গিয়ে বেগ পোহাতে হলো ইশরাতকে। জাইন সেটা খেয়াল করে গাড়ি চালানো বন্ধ করলো, একপাশে সাইড করে গাড়ি দাঁড় করালো। ইশরাতের হাত থেকে লেসের প্যাকেটটা নিতেই সে হকচকিয়ে উঠে বলল, আরে আমি পারবো, আপনি এভাবে সব কাজ করে দিলে হবে, আমি কিছু করব না। জাইন গম্ভীর মুখে ইশরাতকে অবলোকন করে বলল, আপনি শুধু শ্বাস নেওয়ার কাজ করুন, এটাই আমার জন্য অনেক বেশি, বাকিটুকু আমি সামলে নেব। ঘড়ির কাঁটায় ভোর প্রায় 4টা। পরিবেশে তখন নরম বাতাবরণ বইছে। সেই নির্মল বাতাবরণ নিস্তব্ধতা চিরে সৈয়দ বাড়ির সামনে পরপর এসে কয়েকগুলো গাড়ি থামলো শব্দের সহিত হর্ন বাজিয়ে।
আবার কয়েকটা গাড়ি পাশ কাটিয়ে চলে গেল নাসির মঞ্জিলের দিকে। হেলাল সাহেব গাড়ি থেকে বের হয়ে দরজা লাগাতে নিবেন, তার পূর্বে উল্কা গতিতে হুড়হুড়িয়ে একটা গাড়ি চলে গেল তার পাশ ঘেঁষে। আর একটু কাজ ঘেঁষলে নির্ঘাত তার মৃত্যু ঘটত। আকস্মিক এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেলেন ভদ্রলোক। যখন মস্তিষ্ক ধরতে পারল হয়েছে কি, তখন খেকিয়ে উঠে পা বাড়ালেন সামনে সেই গাড়ির দিকে। গাড়িটা মাত্রই নাসির মঞ্জিলের সামনের খালি জায়গায় পার্ক করা হয়েছে। সে গাড়ির ব্যাক সিট হয়ে বেরিয়ে আসলো মম, সৌরভী, আহান। ফ্রন্ট সিট থেকে বের হলো ইরহাম, আর সবার শেষে ড্রাইভিং সিট থেকে খালি পায়ে বের হলো নুসরাত। ঝিরে ঝিরে বৃষ্টি হওয়ায় সবুজ রঙের দুর্বা ঘাসগুলো ভিজে আছে। মেইলি পা দুটো জমিন স্পর্শ করতে শীতল অনুভূতি হলো পায়ের নিচের তালুতে। মাথায় ওড়না পেঁচিয়ে পা দিয়ে দরজা লাগালো। সামনের দিক থেকে পিছু ফিরতে চোখাচোখি হলো হেলাল সাহেবের সাথে। নুসরাত ঝাপসা দেখলো, মাথা ব্যথায় চোখের পাতা ঝাপটিয়ে শুধালো, কি চান? হেলাল সাহেব খড়খড়ে কণ্ঠে বললেন, কি চান মানে কি? এক্ষুনি যে তুই আমার মেয়েকে মেরে ফেলতে চাইলি, এর জবাব কে দিবে? নুসরাত বিরক্ত কণ্ঠে বলে উঠল, মরে তো যাননি, মরে গেলে না হয় সে প্রশ্নের উত্তর দিতাম। নুসরাত হেলাল সাহেবকে গোলক ধাঁধায় ফাঁসিয়ে দিয়ে ভ্রু কুচকাল। সামনে থেকে সরতে না দেখে পরপর জানতে চাইল, আপনি কিছু বলতে চাইলে সেটা পরিষ্কার করে বলুন, নাহলে সামনে থেকে সরুন। এমন পেঙ্গুইনের মতো মুখ বানিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে? হেলাল সাহেব চোখের আকার বড় করে নিলেন, নিজের দিকে আঙ্গুল তাক করে বিস্ময় প্রকাশ করে বলে শুধালেন, আমি পেঙ্গুইন? নুসরাত ভাবলেশীন দাঁড়িয়ে রইল, ভনিতাহীন গলায় বলল, অবশ্যই আপনি বড় পেঙ্গুইন। আপনার বড় ছেলে একটা পেঙ্গুইন, ছোট ছেলে একটা পেঙ্গুইন, আপনার পুরো পরিবারই একটা পেঙ্গুইন। হেলাল সাহেব রাগে প্রায় ঝাঁঝিয়ে উঠলেন। তেতো কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কোন দিক থেকে আমার পরিবারকে পেঙ্গুইনের মতো লাগে তোর কাছে? কোন দিক থেকে না লাগে সেটা জিজ্ঞেস করুন। নুসরাত মাথা ব্যথায় চোখে কোনো কিছুই দেখছে না। তারপর হেলাল সাহেবের সাথে পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করছে। এমনকি হেলাল সাহেবের সাথে কথা বলতে বলতে বার কয়েক চোখ ঝাপটালো। চোখের সাদা বর্ণের অংশে লাল শিরা উপশিরা তখন ভেসেছে অনেক জায়গায়। হেলাল সাহেব রাগে ফোঁস করে উঠে শুধালেন, কোন দিক থেকে পেঙ্গুইন লাগে বল? এই তো মাত্র পেঙ্গুইনের মতো লাফিয়ে উঠলেন। আর কি বলবো? আপনাদের পরিবারকে পেঙ্গুইন বলে অপমান করা হবে। আই থিঙ্ক আপনাদের সাথে ব্যাঙের পরিবার এই শব্দটা বেশি ভালো মানাবে। ইরহাম আহানা মিটিমিটি হাসলো ঠোঁটে হাত চেপে। হেলাল সাহেব নাকের পাটা ফুলিয়ে বলে উঠলেন, তুই এক্ষুনি রীতিমতো আমাকে অপমান করছিস। আমি এখন থেকে আপনাকে অপমান করছি না, এতক্ষণ যাবত ধরে অপমানই করছিলাম আমি। হেলাল সাহেব রাগে ফোঁসফোঁস করলেন, ব্যাঙের মতো হা করে শ্বাস ফেললেন। নিজেকে সামলানোর বৃথা চেষ্টায় জিজ্ঞাসা করলেন, আর তুই দন্ত নিয়ে কিভাবে বলছিস? নুসরাত মাথা নাড়িয়ে বলল, অবশ্যই নুসরাত নাসির সত্য বলতে কখনো পিছপা হয় না। যদি আমার বলা বাক্যে দুনিয়ায় আগুন লেগে যায়, তবুও আমি আমার এই সত্য বলা মুখ বন্ধ করব না। তোর মুখ থেকে বের হওয়া বাক্য দুনিয়ায় আগুন না লাগালেও বর্তমানে আমার মাথায় আগুন লাগিয়ে দিয়েছে। নুসরাত ভ্রুযুগলের মধ্যেখানে মেকি চিন্তার ভাঁজ ফেলে বলল, তাহলে তো এক্ষুনি আপনার মাথা ঠান্ডা করার জন্য 1 ড্রাম কেরোসিন ঢালতে হবে। এই ইরহাম, একটু কেরোসিন ঢেলে দে তো শ্রদ্ধেয় ইসরাতের শ্বশুরের মাথায়। নুসরাত শেষের কথা টেনে টেনে বলে শেষ করলো। হেলাল সাহেবকে পুরো চেতিয়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে এগিয়ে গেল নাসির মঞ্জিলের দিকে। যেতে যেতে দেখলো সৈয়দ বাড়ির ইয়া বড় গেটটা পুরো খুলে দেওয়া হয়েছে। বধূবরণের জন্য মা চাচিরা হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে, এমনকি বাড়িটার চারপাশে বিভিন্ন প্রকার আতশবাজি ফোটানো হচ্ছে। জাইন এক হাতে ইশরাতের লেহেঙ্গা সামলে তাকে নিয়ে প্রবেশ করছে সৈয়দ বাড়ির ফটকের অভ্যন্তরে। নুসরাত যত দ্রুততা নিয়ে এসেছিল নাসির মঞ্জিলের ভেতরে প্রবেশ করার জন্য, ততটাই ঝিমিয়ে পড়ল বোনকে ওই বাড়ির অভ্যন্তরে যেতে দেখে। নিশ্চুপ দাঁড়িয়ে রইল ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত ইশরাতের প্রতিবিম্ব দেখা যায় ফটকের সামনে। ইশরাত গেটের আড়ালে ঢেকে যেতে নুসরাত চোখ ফিরিয়ে আনতে নিল সেদিক থেকে। তখনই চোখাচোখি হলো আরশের সাথে। নুসরাত তড়াক করে চোখ সরিয়ে এনে হাতের চাবি দিয়ে তালা খুলতে ব্যস্ত হলো। আশেপাশে না দেখে তড়িৎ গতিতে বাড়ির ভিতরে এসে প্রবেশ করলো। গরম লাগলো ভীষণ, তাই গা থেকে টেনে হিঁচড়ে খুলে কালো গাউনটা ছুঁড়ে মারল কাউচে। দ্বিধাহীনভাবে নেচে কুদে ঢুকলো নিজের রুমে। কাবার্ড খুঁজে ফিনফিনে নরম কাপড় বের করে আনলো। গায়ে জড়াতেই কিছু একটা মনে পড়ল তার। এক হাতে মোটা একটা ব্যাগ বাহুতে চেপে ধরে দৌড়ালো সৈয়দ বাড়ির দিকে। সৈয়দ বাড়ির গেটের সামনে হেলাল সাহেবের সাথে দেখা হলো নুসরাতের।
দুজনে দুজনের দিকে খ্যাপাটে চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরপর নুসরাত মুখ ঝামটা মেরে হেলাল সাহেবের থেকে চোখ সরিয়ে নিল। হেলাল সাহেব জিজ্ঞাসা করলেন, এখানে কি? নুসরাত হেলাল সাহেবকে পাত্তা দিল না। এক প্রকার ধাক্কা মেরে যেতে যেতে বলে উঠল, আমার দাদা বাড়ি এসেছি, কাউকে উত্তর দিতে বাধ্য না। হেলাল সাহেব ব্যগ্র কণ্ঠে বলে উঠলেন, 13 বছর পর মনে পড়লো দাদার বাড়ির কথা। আর এখন কেন মনে পড়লো তোমার? কারণ কি জানতে পারি? নুসরাত ঘাড় বাঁকিয়ে তাচ্ছিল্য করে হাসলো। হেলাল সাহেবকে উপহাস করে বলে উঠল, কিছু মানুষ কবজা জমিয়ে বসেছিল, তাই আসতে পারেনি। এখন যখন এসেছি আর কেউ বের করতে পারবে না এই বাড়ি থেকে। লাশ হয়ে না হয়ে একদম বের হব, তার আগে না। নুসরাত সৈয়দ বাড়ি চৌকাঠে ডান পা রাখতে নিজের পাশে আরেকটা ছায়ার উপস্থিতি পেল। ঘাড় বাঁকিয়ে তাকাতে চোকাচোকি হলো পাশের জনের সাথে। নুসরাত এক পা সামনে বাড়িয়ে আবারও পিছিয়ে নিল। মনে হলো কানের কাছ ঘেঁষে হেলাল সাহেব 13 বছর আগের মতো করেই বলছেন, আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হ। নুসরাত চোখের পাতা ঝাপটালো, চোখ বুজে নিয়ে নিঃশ্বাস টেনে নিল ভিতরে। চোখ খুলে ডান পা সামনে বাড়াতে শক্ত হাতের ভেতর নিজের হাতের অস্তিত্ব পেল। ঘাড় ঘুরিয়ে দেখার প্রয়োজন বোধ করল না। গাঢ় কস্তুরী সুগন্ধি নাকে প্রবেশ করতে বুঝে নিল কার হাত চেপে ধরেছে তাকে। সদর দরজার সামনে পানি ভর্তি পাত্রে গোলাপ ছিটিয়ে রাখা, সেখানে পা ধোয়ানো হচ্ছে ইশরাতের। মম ঝুঁকে বসে পানির মধ্যে ইশরাতের পা ভালো করে ধোয়াচ্ছে। যখন পা ধোয়ানো শেষে উঠে দাঁড়িয়ে হাত পেতে দিল বকশিসের জন্য, তখন ইশরাত চোখ সরু করে জিজ্ঞাসা করলো, আমার কাছ থেকে টাকা নিবি তুই? মম অবাক কণ্ঠে বলে উঠল, তো নিব না? আমি তোমার পা ধুয়েছি। মাহাদি জাইনের পেছন থেকে উকি মেরে বলে উঠল, তুমি কি কাজের ঝি ওদের কাছ থেকে টাকা নিবে? মম তেতিয়ে উঠল। ভ্রু যুগলে ভাঁজ ফেলে জানার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, টাকা নিলে কি কেউ কাজে ছি হয়ে যায়? মাহাদি উপর নিচ মাথা নাড়িয়ে সরল স্বীকারোক্তি দিল, আমার জানা মতে কাজের ঝিরা টাকা নেই, হ্যাঁ কাজ করে দিল। মাহাদির মুখ থেকে বের হওয়া কাজের ঝি শব্দটা বারবার শুনে মমর মুখের রং পরিবর্তন হতে শুরু করলো। মনে হলো কেউ কানে সীসা ঢেলেছে। তার নিমিষে গা জ্বলে উঠল। ঝাঁজ মিশ্রিত কণ্ঠে কিছু বলতে নিবে নুসরাত ধাক্কিয়ে এসে পাশ ঘেঁষে দাঁড়ালো মমর। মুরব্বীদের মতো থু করে পানের পিক ফেলে বলে উঠল, হয়েছে, আর ঝগড়া করতে হইব না। লিপি বেগম নুসরাতকে এমন পান খেয়ে লাল ঠোঁট করে নেওয়ায় অবাক হলেন। আবারও অবাক হলেন হঠাৎ তার আগমনে। পরপর দুটো অবাকতা গিলে নেওয়ার পূর্বে নুসরাত নিজের ইয়া মোটা ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করলো। জাইনের দিকে তাকে হিহি করে হেসে বলে উঠল, আজ একটু বেশি আপনাকে সুন্দর লাগছে, তাই নজর কাটাতে চলে এসেছি। কথা শেষ করে থুতু করে পিক ফেললো। পান সচরাচর না খাওয়ায় পানের পিক ভুলে গিলে নিল, আর এতেই বিকৃত হলো মুখশ্রীর। অতিরিক্ত তেতো পান হওয়ার দরুন মুখের গঠন বদলে নিল। ও ব্যাক করে পিক ফেললো। না চাইতেও মুচড়ে উঠল শরীর। নুসরাত আবারও পান চিবিয়ে নিয়ে বলে উঠল, তাহলে নজর কাটিয়ে নি। লিপি বেগম নুসরাতের ব্যবহারে ভীষণ খুশি হলেন। তাহলে মেয়েটা মিলছে তার ছেলেদের সাথে। বাড়ির কর্ত্রীরা তাকে বিশ্বাস করলো। ইরহাম, আহান, ইশরাত, জাইন, এমনকি কয়েকদিন পূর্বে পরিচিত হওয়া মাহাদি বিশ্বাস করলো না তাকে। আরশের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে উঠল, তোর বউটার ভিতরে ঘাবলা আছে, দেখবি নির্ঘাত কিছু একটা করবে। এত বিরিত জাইন ভাইয়ের সাথে আমি ঠিক মেনে নিতে পারছি না। এই দেখ আমার দম গলার কাছে এসে আটকেছে। মাহাদির এত কথার বিপরীতে আরো শীতল কণ্ঠে বলল, নজর কাটিয়ে টাকা ওর ওই ব্যাগে ঢুকে নেবে। মাহাদি বিশ্বাসই করলো না, হেসে উড়িয়ে দিল আরশের কথাটুকু। বলল, না এমন করবে না, নজর ওঠানো টাকা আবার কে ব্যাগে ঢোকে? অন্য কিছু করবে ও। কেউ না ঢুকেলেও নুসরাত নাসির ঢুকাবে নিজের ব্যাগে। মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে বলে উঠল, এমন কিছু করবে না, এতটাও খারাপ না তোর বউ, এর থেকেও বেশি খারাপ। আরশ কথা বলল না, প্রয়োজন বোধ করলো না এই খাটারার কথার উত্তর দেওয়ার। এর মধ্যে নুসরাত টাকা জাইনের মুখের আশেপাশে ঘুরিয়ে নিজের বেসুরা গলা ছেড়ে গাইল। টাকা দুজনার মুখের আশেপাশে ঘুরিয়ে নিয়ে নিজের ইয়া বড় ডাফল ব্যাগে ঢুকিয়ে নিল। এটা দৃষ্টিসীমায় পড়তেই আরশ ঠোঁট টিপে হাসি ঢাকার চেষ্টা করলো, সফল হলো। মাহাদি তরাক করে আরশের দিকে তাকিয়ে বিমূর্ত কণ্ঠে বলে উঠল, এটা কি ভাই, সত্যি করে বলার তোর শ্বশুর কি খেয়ে একে জন্ম দিয়েছে? শাশুড়ি। এমন কেন তোর বউটা? আরশ মাহাদির জবাবে বিড়বিড় করে একটাই কথা বলল, ও এমন বলেই আমার বউ, এমন না হলে অন্য করে বউ হতো। আরশের বিড়বিড় মাহাদির কান অব্দি পৌঁছালো না। লিপি বেগমের উঁচু আওয়াজে তিনি সামান্য কড়া কণ্ঠে জিজ্ঞাসা করছেন, টাকাগুলি তুমি আমার ব্যাগে ঢুকিয়ে নিয়েছো কেন? এগুলো গরিব মিসকিনকে দিবে না? নুসরাত অবাক সুরে বলে উঠল,
ওমা, গরিব মিসকিনকে কেন টাকা দিব? এই বাড়িতে সবচেয়ে বড় গরিবই তো আমি, তাহলে বাইরে দিয়ে কি হবে? লিপি বেগম নুসরাতের এমন কথায় বিরক্ত হলেন। আওয়াজ আরেকটু উঁচু করে বললেন, এ কেমন কথা? যদি টাকা না দাও তাহলে নজর তুলেছ কেন? লিপি বেগমের প্রশ্নে নুসরাত মোটেও দমে গেল না, নিজে দ্বিগুণ জোরে লিপি বেগমের প্রশ্নের বিপরীতে উত্তর দিল। আপনার এই পান্ডার মতো দেখতে ছেলে যেন আমার বোনকে নজর না লাগায়, তাই নজর তুলেছি। এখন টাকাগুলো আমি নিজের কাছে রাখি না আচার দিয়ে খাই? আপনার মাথা ব্যথা কোথায় বড় আম্মু? টাকাগুলো তো আমার। লিপি বেগম আরুষের দিকে তাকালেন। আয়েশ করে ছেলেকে পকেটে হাত পুরে দাঁড়িয়ে ঝগড়া দেখতে দেখে বললেন, দেখছিস তোর বউ কি করছে? বড় আম্মু, আপনি নালিশ দেয়া এখন থেকে শুরু করেছেন। আপনি তো পাড়ার কুচুটে বুড়িদের মতো কুচুটে শাশুড়ি হবেন। আপনার ছেলের বউদের জন্য কষ্ট হচ্ছে, বেচারি। নুসরাত মুখ দিয়ে চুকচুক করে শব্দ বের করলো। দুঃখ প্রকাশ করা হলো না। লিপি বেগম এসে চেপে ধরলেন তার কান, বলে উঠলেন, কুচুটে শাশুড়িরা বউদের পিঠে 2 ঘা দেয়, তোকেও কয়েক ঘা লাগিয়ে দেই। নুসরাত নাক ফুলিয়ে নিজের কান ছাড়িয়ে আনলো লিপি বেগমের থাবার হাত থেকে। কথার উত্তর দেওয়ার জন্য মুখ খুলতে নিয়ে আরো শেষে দাঁড়ালো দুজনের মাঝে দেয়াল হয়ে। নুসরাতের কাঁধে থাকা ডাফল ব্যাগ ইগলের মতো ছু করে নিয়ে নিল নিজের হাতের মুঠোয়। ব্যাগের ইলাস্টিক খুলে টাকার বান্ডিলটা বের করলো। প্রথমে 100 টাকার একটা নোট থাকলেও ভেতরে সব 2 টাকা। আরশ ভ্রু কুঞ্চন করে নুসরাতের কাছে জানতে চাইলো। এখানে কত টাকা? নুসরাত হি করে হাসলো, বলল, মোট 300 টাকা। আরো শেষ এর টাকা নিজের হাতে রেখে নিজস্ব গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, মামা আর কোথায়? তুমি চেঁচাও কেন? তোমাকে জ্বালাইতে এমন করে? লিপি বেগম ছেলেকে মুখ ঝামটা মারলেন, উল্টো তাকে ভেঙিয়ে বললেন, কে বলছে দেখো, যে নিজে হাঁটে বসতে বউয়ের কথায় চেঁচায়। আরশ শীতল দৃষ্টিতে এক পলক মাকে দেখে নিয়ে পকেটে হাত ঢোকালো। নুসরাতের ব্যাগ থেকে বের হওয়া 300 টাকা লিপি বেগমের কাছে হস্তান্তর করে দিতেই নুসরাত চেঁচালো, এটা কি করলেন? ওগুলো আমার টাকা। আরশ বিরক্ত গলায় বলল, এনিথিং পারসন, আমরা জানি এগুলো আপনার টাকা, যে সোসাইটির মানুষ জমা করতে হবে না এই ভোরবেলা। আরশের তাচ্ছিল্যতায় নুসরাত মুখ ঝামটা মারল। চুল উড়িয়ে চলে যেতে নিবে আটকে গেল সে। যখন ঘাড় ঘুরিয়ে তাকালো তখন তার হাতের মধ্যে টাকা ধরিয়ে দিল আরশ। অবাক কণ্ঠে কিছু বলতে নিবে তার মুখ আটকে দিয়ে গম্ভীর মুখে জাইন আর ইশরাতের মুখের সামনে টাকাগুলো ঘোরালো। এমনভাবে করলো যেন এখানে কি হচ্ছে তা তার বোধগম্য নেই। এমনকি সে যে নুসরাতের হাত জোর করে চেপে ধরে নতুনভাবে বিয়েতে আবদ্ধ কাপড়ের নজর তুলছে তাও কেউ বুঝতে দিল না। ইশরাত আরশ আর নুসরাতের সামনে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসলো। হাসি আটকানোর চেষ্টা করলেই নুসরাতের ভড়কে যাওয়া চেহারা দেখে হাসি আটকানো তার পক্ষে কষ্টদায়ক হয়ে উঠল। ফজরের আজান দিয়েছে তখন। সৈয়দ বাড়ির বিবাহ বন্ধনে আবদ্ধ পুরুষসহ সকলেই নামাজে গিয়েছেন। আহান আর ইরহাম নামাজে যায়নি, তাদের নাকি কি কাজ বাড়িতে আছে। আর নুসরাত 7 দিনের জন্য নামাজ থেকে ছুটি পেয়েছে, তাই সেও নিশ্চিন্ত মনে পা তুলে বসে আছে সোফায়। নামাজ পড়ার কোনো চাপ নেই। এর মধ্যে সেখানে আবির্ভাব ঘটল ইরহাম আর আহানের। তারা আসতেই নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে গোল মিটিং শুরু হলো। গোল মিটিংয়ে আজ সৌরভী, মমো, ইশরাত নেই, শুধু আছে নুসরাত, আহান, ইরহাম। নাজরিন বেগম সারাদিনের ক্লান্তি কাটাতে শুয়ে পড়লেন নিজ রুমে। আত্মীয় স্বজন সবাই প্রায় চলে যাওয়ায় আজ কোনো উল্লাস নেই বাড়িতে। ঠান্ডা পড়ে আছে গত 2 দিনের তুলনায়, কিন্তু ও বাড়িতে যেন আজ ঈদের আনন্দে সবাই মেতেছে। ভোর হতে চলল, এখনো পর্যন্ত সেখান থেকে মানুষের গমগম সুর, পুরুষদের গল্পের আওয়াজ ভেসে আসছে। গোল মিটিং করার পর কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় চিন্তায় উঠে দাঁড়ালো এতক্ষণ আরাম করে সোফায় বসে থাকা নুসরাত। গোল গোল করে পায়চারি করলো। পাগলের মতো চক্কর কাটতে কাটতে ইরহামকে উদ্দেশ্য করে বলে উঠল, ইশরাতের জায়গায় কনে সেজে কে বসবে? ইরহাম আগের মতোই আহানের দিকে ইশারা করলো। দুজনেই আহানের দিকে একসাথে ঘুরে তাকাতেই আহান মৃদু সুরে আর্তনাদ করে উঠল। মিটিং চলাকালে যেমন করে বলেছিল তেমন করে আবারও হাপিত্তেশ করে বলল, না, আমি বলির পাটা হব না। একটু আগে খাওয়া হাই হিলের বাড়ি এখনো পর্যন্ত ব্যথা কমেনি, আর তুমি এখনো আরেকটা খাওয়ার জন্য আমার পিছু নিচ্ছ? না বাবা না, আমি এইসবে নেই। নুসরাত আহানের কাছ থেকে হতাশ হয়ে ফিরে আসায় ঝিমিয়ে পড়ল। অলস ভঙ্গিতে নিজে শরীর ছেড়ে দিল সোফায়। ঠোঁটের কোণে অসহায়ের মতো হাসি ঝুলিয়ে চোখা দৃষ্টিতে ইরহামের দিকে তাকাতে ইরহাম নিজেও দুপাশে মাথা নাড়ল। নুসরাতকে ভৎসনা করে বলে উঠল, আমি বসবো না, আগেই বলে দিচ্ছি, অন্য ব্যবস্থা কর।
নুসরাত কপালে ভাঁজ ফেলে উঠে দাঁড়ালো। বুঝলো আজ এরা তার কথা শুনবে না। তার ভাইগুলো তার ভাই থাকেনি, সবগুলো বদলে গেছে। কাকে বসিয়ে প্ল্যান অনুযায়ী কাজ করা যায় সেটা মাথায় না আসে দুপাশে পায়চারি করলো ব্যস্ত ভঙ্গিতে। ঠোঁট চেপে একটাই কথা বিড়বিড়ালো, কাকে বসানো যায়, কাকে বসানো যায়। যখন বিশ্বাসযোগ্য কাউকে পেল না, ঠোঁট এলিয়ে হেসে আহানের দিকে তাকালো মিনতি করার জন্য। স্নেহময় কণ্ঠে বলে উঠল, তুই আমার সোনা ভাই না, তুই বসবি না, আপুর কথা শুনবি না তুই। আহান সহজ কণ্ঠে নাক ফুলিয়ে নাকচ করলো। আমি তোমার কোনো সোনা রূপা তামার ভাই না, তাই আজ আমি তোমার কথা শুনবও না আর বসবও না। নুসরাত ঠোঁট কুঁচকে নিল, বিকৃত মুখে গালি দিল। বাল দুটোকে এমনি এমনি পেলে পুষে বড় করেছি আমি। ইরহাম নুসরাতের কথায় ভুল ধরিয়ে দিয়ে শুধরে দিল। 13 দিনে বড় আমি তোর থেকে। ইরহামের কথা শেষ হতে তার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো নুসরাত। নুসরাতকে ইমোশনাল ব্ল্যাকমেলের প্রস্তুতি নিতে দেখে ইরহাম ঘাড় অন্যদিকে বাঁকিয়ে ভাব নিয়ে হাত দিয়ে না করে দিল। নুসরাত টু শব্দটি করার জন্য মুখ খুললেও তা মাছেই তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল সে। অনেকক্ষণ নিশ্চুপ সময় কাটলো তাদের মধ্যে। নুসরাত যখন চিন্তায় চিন্তায় মাথা ফাটানোর অবস্থা, ইরহাম চেঁচিয়ে উঠে বলল, হাই রিয়া। নুসরাতের মলিন মুখে আশার আলো জ্বলে উঠল। জল করতে থাকা মনি নিয়ে শুধালো, কি আইডিয়া। ইরহাম কৌতুক করে ভিটকেল মার্কা হাসলো। শেষবারের মতো গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিয়ে নির্বিকার চিত্তে বলে উঠল, সবসময় আমরা পুরুষ মানুষ কেন বলির পাঠা হব? তুই মেয়ে আছিস, তাই আজ বলির পাঠা তুই হবি। বাসর ঘরে কনের সাজে বসবি তুই। ইরহামের কথায় ফোঁস করে নিভে গেল নুসরাত। আশার আলোয় জ্বলে ওঠা চোখগুলো দপ করে হারিয়ে গেল মলিনতার ভিড়ে। মিনমিনিয়ে বলল, আমি কিভাবে। ইরহাম ছাত করে উঠে বলল, আমি কিভাবে মানে কি? আমরা পুরুষ মানুষ বসতে পারলে তুই মেয়ে মানুষও বসতে পারবি। আহান ইরহামের সাথে সহমত পোষণ করলো। নুসরাতকে জনমনে করতে দেখে ইরহাম বলে উঠল, আজ তুই বসবি মানেই বসবি। এই আহেন না আয়, ওরে ধর। আহান আর ইরহাম এসে নুসরাতের বাহু চেপে ধরল। নুসরাত যেতে চাইল না, তাকে এক প্রকার দুজন মিলে টেনে হিঁচড়ে নিয়ে চলল সৈয়দ বাড়ির উদ্দেশ্যে। সৈয়দ বাড়ির সদর দরজা দিয়ে টেনে টেনে নিয়ে ভেতরে ঢোকাতে সম্মুখীন হলো অনেকের। চেনা অচেনা মানুষকে দেখে নুসরাত গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার বাহু ধরে টেনে আনা ইরহাম আর আহানও চুপটি করে দাঁড়ালো। মুখে তিনজনের নিষ্পাপ ভাব, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। সবাইকে অদ্ভুত ভঙ্গিতে তাকাতে দেখে তিনজনে হাসলো হে হে করে সুর ধরে। ভদ্রভঙ্গিতে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে সুরসুর করে একে অন্যের পিছু পিছু চলে গেল। জাইনের রুম কোনটা না চেনায় নুসরাত নখবিহীন সর্বপ্রথম খোলা একটা রুমের ভিতর ঢুকে গেল। পর মুহূর্তে আবারও ফরফরিয়ে বেরিয়ে আসলো বাহিরে। আহান আর ইরহাম কে আছে জানতে চেয়ে উকি দিতে চাইল ওই রুমে। নুসরাত বগল দাবা করে নিয়ে চলে গেল। শুধালো, জাইন ভাইয়ের রুম কোথায়? গাধার মতো আমাকে আগে পাঠাচ্ছিস কেন? আমি কিছু চিনি এই বাড়ি? ইরহাম সন্দেহী চোখে নুসরাতকে অবলোকন করে জানতে চাইল। ওই রুমে কি দেখেছিস তুই? নুসরাত ঢোক গিলে তাকালো ইরহামের দিকে, চেঁচিয়ে উঠে তার কাছে জানতে চাইল। আমাকে দেখে মনে হচ্ছে কিছু খেয়েছি। ইরহাম নুসরাতের গা ঘেঁষে দাঁড়িয়ে কানে কানে বলল, ওই রুম কিন্তু আরশ ভাইয়ের। উনি ফজরের নামাজ পড়তে যায়নি, বলেছে রুমেই পড়বে। আমি নিশ্চিত তুই কিছু মিছু দেখেছিস। নুসরাত ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তো দেখলে তো তোর সমস্যা কি? ইরহাম চতুরতা নিয়ে হেসে সরাসরি প্রশ্নের ভান ছুড়ল, তার মানে তুই বলতে চাচ্ছিস কিছু দেখেছিস? ইরহামের কবিশের মতো হাসিতে নুসরাতের মুখে বিতৃষ্ণা ফুটে উঠল। হাতের তালু তুলে থাবা মেরে বসলো মুখের চামড়ায়। হিংস্র বাঘিনীর মতো চেঁচিয়ে উঠে সাবধান করলো, একদম খবিশের মতো আমার দিকে তাকিয়ে হাসবি না। তোকে এমন করে হাসতে দেখলে ইচ্ছে হয় চুলের মুঠি চেপে ধরে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে দিই। ইরহাম তবুও হাসলো। জাইনের রুমে নখবিহীন আগে ভাগে ঢুকতে নিলে নুসরাত নিজের এক্সেস মতো সজোরে কোমরে একটা লাথি বসালো। আঙ্গুল তুলে শাসালো, আজ শুধু হাসির জন্য লাথি মেরেছি, পরের বার লাথি মারবো না, ঘুমের ঘরে মেরেই ফেলবো একদম। ইরহাম নুসরাতকে ভেঙালো। আহান নুসরাতের মতো হুহা করলো। অঙ্গভঙ্গি মারের মতো করে এসে প্রবেশ করলো জাইনের রুমে। ইশরাত কাপড় চেঞ্জ করেনি তখনও। দরজা ঠেলে বানর পাটিকে ঢুকতে দেখে কিছুটা হতবাক হলো। আর তার চেহারায় ফুটে উঠল অবলীলায়। বিস্ময় প্রকাশ করে কিছু বলতে নিবে নুসরাত হাতের ঘড়ি দেখলো, বলল, সময় নেই, কাপড় চেঞ্জ করে আয় ঝটপট। ইশরাত নুসরাতের কথায় প্রশ্ন করলো, কাপড় চেঞ্জ করব কিন্তু কেন? আহান ইশরাতের প্রশ্নের উত্তর দিতে বলে উঠল, তা ছোট ভাইয়া আমাকে যেতে যেতে বোঝাবে আপু, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসো। ইশরাত কড়া কণ্ঠে জিজ্ঞাসা করলো, আবারও উল্টাপাল্টা কিছু করার ধান্দা আসছিস তোরা?
নুসরাত ইসরাতের কথা মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল, বলল, আমরা সব সময়ই উল্টাপাল্টা করার ধান্দায় থাকি, সেটা অন্য বিষয় যে কখনো একদম সাফল্যের চূড়ায় পৌঁছায় না। ইশরাতের মুখের উপরে ফুটে ওঠা কঠিনত্ব নিমিষে সরে গেল ওদের কথায়। কড়া ভাষায় কিছু বলতেও পারল না সবার নিষ্পাপ চেহারা দেখে। ইশরাত কিছু বলতে নিলে মুখ পাউট করে তিনটা একসাথে তার মুখের কাছে এসে নিজেদের নিষ্পাপ প্রমাণ করার ভঙ্গি করছে। এমন হাবভাব দেখে ইশরাত না চাইতেও হেসে দিল। কাবার থেকে কাপড় বের করে নিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে বলল, তোদের জঘন্য লাগে এমন মুখ বানালে। তিনটা একসাথে সমস্বরে বলল, আচ্ছা। ইশরাত কাপড় চেঞ্জ করে আসতেই বারান্দার সামনে নিয়ে দাঁড় করালো নুসরাত তাকে। ইশরাতের কোমরের কাছে দড়ি বাঁধলো যাতে রেলিং থেকে পা পিছলে পড়ে কোমর না ভেঙে ফেলে। এমনকি যদি ভুলবশত পড়ে যায় সেজন্য সবুজ ঘাসে ফোম বিছিয়ে রেখেছে ইরহাম আহান মিলে। ইশরাত রেলিং বেয়ে নেমে গেল আল্লাহর নাম নিয়ে। এরপর ময়ের উপর ভর দিয়ে সুস্থ স্বাভাবিক একদম নিচে নেমে গেল। সৈয়দ বাড়ির ইরহাম আহান ছাড়া কেউই জানতে পারল না বিয়ের রাতে বউকে নিয়ে চলে গেছে তার ভাই বোন। আবার ইরহাম ফোম পেঁচিয়ে নিয়ে স্টোর রুমে রাখলো। মই দড়ি সব জায়গা মতো রেখে নুসরাতকে থামস আপ দেখিয়ে পালালো নাসির মঞ্জিলে। সে জানে নুসরাত ফাঁসাবে। ওই আরশ ভাই তাদের উল্টো বেঁধে রেখেছিল, আর ও বড় ভাইয়া নিশ্চয়ই নুসরাতকে রেলিংয়ের সাথে উল্টো বেঁধে রাখবেন। নুসরাত সবাই চলে যেতেই বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেল। নিজেকে সাহস দিল, নুসরাত তুই পারবি বলে। নার্ভাসনেস একপাশে ফেলে যখন বারান্দা থেকে ফিরতে ঘুরে দাঁড়ালো, বিপরীতমুখী বারান্দা থেকে শব্দ আসলো। নুসরাত ভয়ে কেঁপে উঠল, ভয়ে পা লেগে আসলো মেঝেতে। নুসরাতের কান ঘেঁষে আবারও সেই তীব্র কণ্ঠ বয়ে গেল, ওই ইসরাত, এটা তুমি? সরি, আমি অন্ধকারের জন্য চিন্তা মনে হয় ভুল করেছি। নুসরাত বন্ধ করে নেওয়া শ্বাস ফেলে দৌড় দিল রুমের ভিতর। হাত মুঠোয় চেপে নিজেকে সাহস দিল, নুসরাত পারবি, তুই পারবি। ইসরাতের লেহেঙ্গার সাথে পরা দোপাট্টা নিয়ে নুসরাত নিজের মুখ ঢেকে নিল। চুপটি করে বিছানায় একপাশে গিয়ে বসলো, কনের মতো পা উঠিয়ে। 2 মিনিট সময় অতিবাহিত হলো। এর মধ্যে দরজার নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলো জাইন, গায়ে সাদা পাঞ্জাবি জড়ানো। নুসরাত চোখ মুখ কুচকালো। আহানটাকে এখানে বসালেই ভালো ছিল। ভাওতাবাজির চক্করে এখন না নিজেই লজ্জার সম্মুখীন হয়। নুসরাতের হঠাৎ টনক নড়ল। আরে লজ্জা বলতে কোনো ডিকশনারি তো তার ভিতরে নেই। অস্বস্তি, নার্ভাসনেস, হাতে পায়ে তালু, ঘামলো অতি দ্রুত। নুসরাত একে তো নার্ভাস ছিল, তার মধ্যে জাইনের গম্ভীর কণ্ঠ শুনে কেঁপে উঠল। নিজ চিন্তায় ব্যস্ত থাকায় ঠিকভাবে কর্ণপাত হয়নি তা। হকচকি উঠে অপ্রত্যাশিতভাবে মুখ দিয়ে বেরিয়ে আসলো, জি জি জি। জাইন সূক্ষ্ম দৃষ্টি বুলালো নুসরাতের দিকে। ইয়া বড় ঘোমটা দেওয়ার মানে খুঁজে পেল না, এমনকি এক হাত ঘষার কারণটা কি তাও ধরতে পারল না। নুসরাতের পায়ের দিকে তাকালো এক পলক, তারপর আবার চোখ সরিয়ে নিল। মনে করলো বাদরগুলো কোনো বাদরামি করেনি। ভরসা পেলে এটা ইশরাতেরই পা। 2-1 সেকেন্ড পার হওয়ার পর জাইন মিনমিন করে শুকরিয়া আদায় করলো, থ্যাংক গড, এরা বাদরামি করেনি। নুসরাত হাত ঘষল। জাইন এক পা আগাতে নুসরাতের চোখ দুটো লাফিয়ে বের হতে নিল। নিজেকে সান্ত্বনা দিয়ে চুপচাপ বসাতে চাইলেও মনে মনে বলল, এই জাইন ভাই তো দেখি আশিক, পুরো আশিক হওয়ার পূর্বেই নুসরাত ভাগ, না হলে হার্ট অ্যাটাকে তোর মৃত্যু নিশ্চিত। পরে দেখা যাবে নিউজ হচ্ছে বোনের বাসর ঘরে ঢুকে বদমাইশি করার চেষ্টা করায় দম আটকে বসে ভবিষ্যতের উজ্জ্বল তারা সৈয়দা নুসরাত নাসির, এই যে কম বয়সে 2 বাচ্চার মা হওয়ার কথা ছিল, সেই বয়সে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্তেকাল করিয়াছেন। নুসরাত আর ভাবতে পারল না। সামনে তাকিয়ে দেখলো জাইন বেডের পাশে এসে প্রায় দাঁড়িয়েছে। ওড়না ঢিল মেরে ফেলে দিতেই ঘুমটা সরে গেল। বেরিয়ে আসলো শ্যাম মুখখানি। জাইন সামান্য ভরকালো নুসরাতকে দেখে। প্রথমবারের মতো সারাদিন লম্ফজম্ফ করা বোন ভাবা মেয়েটাকে খেয়াল করলো। হাত পা ফর্সা, একদম ইশরাতের মতো। শুধু মুখ ফর্সা নয়, যদি মুখ থেকে ঘোমটা না সরাতো তাহলে ধরা খাওয়ার কোনো অবকাশই ছিল না। নুসরাত লাফ দিয়ে বেডের মাঝখানে দাঁড়িয়ে নার্ভাস কণ্ঠে ভেবাচাকা গলায় বলে উঠল, জাইন ভাই, এটা আমি আপনার একমাত্র দুষ্টু মিষ্টি প্যারি সুন্দর সিসালিকা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।